আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সময়কাল 1970-এর দশকে। এই ঘটনাটি কিন্তু একটি আয়না কেন্দ্রিক ঘটনা। আর এই ঘটনাটির শুরুটার যে উৎস সেটা আপনাদের জানার প্রয়োজন আছে, যে আয়না কেন্দ্রিক যেহেতু ঘটনা, আয়নাটি কোথা থেকে এলো, এই জন্য মূলত এই ঘটনাটি একটু ডিটেলসে আনুমানিক 1973 থেকে 75 সাল, এই সময়ের মধ্যবর্তী সময়ে কোন একটা বছরে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম সাখাওয়াত হোসাইন। যেই জায়গাটা সেটা হচ্ছে যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সসরাইল নামক একটা জায়গা। ওই গ্রামে যিনি ওনার যেই চাচাতো দাদা, সঙ্গত কারণে তার নামটি বলা যাবে না। আর প্রথম যখন বলি তখনও কিন্তু আমি নামটি বলিনি, কারণ সেটি নিষেধ ছিল, এই জন্য এখনো বলা যাচ্ছে না। ওনারা স্থানীয়ভাবে খুব জনপ্রিয় একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন, আর ওই মেলাটির নাম হচ্ছে কাটাগড়ের মেলা। এই সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি ওনারা ওই মেলাতে ঘুরতে গিয়েছিলেন। আর ওই মেলায় ওনারা বিভিন্ন ছোটোখাটো জিনিস কেনেন। কিনতে কিনতে হঠাৎ করে সাখাওয়াত ভাইয়ের ওই দাদি উনি ওনার দাদার কাছে বলেন যে আমাদের ঘরে তো ভালো কোনো আয়না নেই, একটা আয়না দরকার। এখন ওনারা চিন্তা করেন তাহলে তো একটা ভালো আয়না কিনতেই হয়, তাহলে আয়না কিনি। এই চিন্তা করে ওনারা মেলা ভরে ঘুরছেন, চারদিক দিয়ে ঘুরছেন, ভালো মনের মতো আয়না পাচ্ছেন না। তো এরকম ঘুরতে ঘুরতে মেলার একটা প্রান্তে এসে হঠাৎ দেখলেন যে একজন মাথায় জট আছে, দাড়িতেও জট হয়ে গেছে, প্রায় 60-70 বছর বয়স এরকম একজন মানুষ। উনি বিভিন্ন পুরাতন খেলনা সামগ্রী বিক্রি করছেন। এর মধ্যে মিডিয়াম সাইজের একটি কাঠের আয়না রয়েছে, ফ্রেম কাঠের আর মাঝখানে কাচ। তো ওই সময়ে বেলজিয়ামের যে কাচ, আমরা বলি বেলজিয়ামের গ্লাস, তো বেলজিয়ামের কাচ খুব জনপ্রিয় ছিল, আর ওই বেলজিয়ামের আয়নাগুলোও খুব জনপ্রিয় ছিল। তো উনি বলছেন নিয়ে যান বেলজিয়াম কাচের আয়না আর কাঠের ফ্রেম নিয়ে যান। তখন তারা চিন্তা করছে যে হ্যাঁ, বেলজিয়ামের কাচ হলে কি আর এইখানে বিক্রি হতে আসতো? তখন ওনারা তারপরও কৌতূহলী হয়ে ওনারা ওখানে যান। যাওয়ার পরে দেখেন যে সত্যি খুব সুন্দর একটি কাঠের ফ্রেম, মিডিয়াম সাইজের চমৎকার একটি আয়না। ওনারা ভেবেছিলেন এটার দাম অনেক হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অল্প দামাদামির করেই খুব সাশ্রয়ী মূল্যে ওই আয়নাটি সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি কিনে ফেলেন। এবং ওই যে দোকানদার, উনিও খুব বেশি মোলামুলি করেননি দাম নিয়ে। কম দামে জিনিসটি পেয়ে তারা খুব খুশি হন এবং ওনারা নিয়ে বাড়িতে চলে আসেন। ওনারা বাসায় আয়না নিয়ে আসেন। প্রথম কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল। কোনো এক শুক্রবার দুপুরবেলা ওই গ্রামে একটি দাওয়াত ছিল ওই পরিবারের। তো দাওয়াতে সবাই যাবে। এখন সাখাওয়াত ভাইয়ের দাদা উনিও তার স্ত্রী সাখাওয়াত ভাইয়ের দাদিকে নিয়ে যাবেন। তখন তার স্ত্রী উনি বলছেন যে ঠিক আছে, আমি একটু রেডি হয়ে আসি, একটু সাজুগুজু করবেন আর কি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাবে। তো সাখাওয়াত ভাইয়ের দাদি তখনও বের হচ্ছে না। কিছু সময় পরে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে এমন হাস্যরস সৃষ্টি হয় যে এমন একটা অবস্থা, সবাই বলে যে দেখো নতুন বইয়ের কাজ দেখো। তখন বলে যে কি ব্যাপার, কি হইলো? নতুন বইয়ের কাজ কি করলাম আবার? তখন সবাই যখন হাসছে, তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু সাইডে নিয়ে তার ওয়াইফকে বলল যে তুমি টিপ কোথায় পড়েছো? তখন উনি বলছেন যে কেন, টিপ কোথায় পড়ে মানুষ? কপালে। বলে তোমার কি কপালে টিপ আছে? বলে হ্যাঁ, আমার কপালেই তো আছে। তখন পরিবারের অন্য একজন সদস্যকে বলে যে একটা আয়না নিয়ে আসো। তখন অন্য একটি ঘর থেকে ছোট একটি আয়না আনা হয়। তখন বলে যে দেখো তো তোমার টিপ কোথায়? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি আয়নায় ওনার নিজের চেহারা
যখন দেখেন তখন তিনি দেখতে পান টিপ তার কপালে না, টিপ তার থুতনিতে লাগানো। তিনি বলেন যে আমি তো টিপ কপালেই লাগালাম। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু রাগান্বিত হন, একটু বকাঝকা করেন যে টিপ টিপ যদি কপালেই লাগাবা তাহলে থুতনিতে কিভাবে আসলো। তো যাই হোক, সাখাওয়াত ভাইয়ের দাদির মন খারাপ হয়, কিন্তু তার দাদি আসলে বুঝতে পারছিলেন না যে লাগালাম কপালে, এটা থুতনিতে কিভাবে গেল। যাই হোক, ওনারা দাওয়াতে চলে যান, দাওয়াত খেয়ে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আরো একটি ঘটনা। এই কয়েকদিন পর বলতে ঠিক পরের সপ্তাহে ওনাদের আর একটা আত্মীয় বাড়িতে দাওয়াত ছিল। তো সেই বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আমরা তো এখন দেখি সন্ধ্যার পরে সাধারণত দাওয়াতের অনুষ্ঠানগুলো হয়, কিন্তু এখনো গ্রাম দেশে কিন্তু সন্ধ্যার পরে না, দুপুরবেলাতেই খাবারের আয়োজনগুলো করা হয়। যাই হোক, এখন সাখাওয়াত ভাইয়ের দাদি সেজেগুজে বের হয়েছেন। তখনও পরিবারের অন্য সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়ে যে দেখো বউয়ের কাজ, দেখো পুরো কপালের কি অবস্থা। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা ওনার স্ত্রীর দিকে তাকিয়ে তারও মেজাজ গরম হয়ে যায়। তখন বলে যে কপালে লাল লাল এগুলো কি ঘষেছ? বলে কপালে তো লাল লাল কিছু ঘষি নাই। বলে যে তুমি লিপস্টিক কোথায় নিয়েছো? বলে কেন, লিপস্টিক মানুষ কোথায় নেয়? ঠোঁটে নেয়। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা বলে যে এই একটা আয়না নিয়ে আসো। পরিবারের অন্য সদস্যরা অন্য ঘর থেকে একটা ছোট আয়না নিয়ে আসে, বলে দেখো তো তোমার লিপস্টিক তুমি কোথায় দিয়েছো। তখন সাখাওয়াত ভাইয়ের দাদি দেখে আসলে তিনি লিপস্টিক ঠোঁটে না দিয়ে কপালে ঘষেছেন। পরপর 2 সপ্তাহে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন পরিবারের সদস্যরা প্রথম দিকে হাসাহাসি করলেও তাদের মনে একটা ধারণার সৃষ্টি হয় যে এই বউয়ের মাথায় সমস্যা আছে, মানে তিনি পাগল। ওই মেয়ের মা বাবা ছেলেপক্ষকে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে। তথ্য গোপন করার অপরাধে শাস্তি পেতে হবে এই চিন্তা সবাই করছে। সেই চিন্তা থেকে সাখাওয়াত ভাইয়ের দাদির পরিবারের যারা আছেন, তার মা বাবা বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর তাদেরকে বলা হয় যে তোমার মেয়ে পাগল, তোমরা এই পাগল মেয়েকে এই বাড়িতে বিয়ে দিছ তথ্য গোপন করে। এখন তারা বলে না তো, আমার মেয়ে তো পাগল না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। তখন তারা বিভিন্ন বিষয় তুলে ধরে যে আপনার মেয়ে কপালের টিপ লাগায় থুতনিতে, লিপস্টিক লাগায় কপালে, এটা কি পাগলামির লক্ষণ নয়? তখন এই কথা শুনে তারাও অবাক হয়। তখন তারা তাদের মেয়েকে জিজ্ঞাসা করে এই ঘটনা কি সত্য? তখন সাখাওয়াত ভাইয়ের দাদি বলে হ্যাঁ, ঘটনা সত্য। তখন বলে যে তুমি এই কাজটা কেন করেছো? বলে আমি যখন আয়নায় মানে নিজের ফেস দেখছিলাম তখন তো ঠিকই টিপ আমি কপালে লাগিয়েছিলাম, ঠিকই লিপস্টিক আমি ঠোঁটে লাগিয়েছি, কিন্তু পরে দেখি যে সেটা আসলে কপালে নাই, টিপ চলে গেছে থুতনিতে। পরবর্তীতে আর একটা দিন দেখা গেল যে লিপস্টিক কপালে। তো এটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু তার এই যুক্তি গ্রহণযোগ্য হয় না। পরিবারের সদস্য অনেক দেখা যায় যে অনেক কষ্ট করে তার বিশেষ সাখাওয়াত ভাইয়ের দাদির পরিবারের লোকেরা অনেক বুঝিয়ে শুনিয়ে তার শ্বশুরবাড়ির লোকদেরকে বলে যান যে পরবর্তীতে এরকম হলে তারা তাদের মেয়েকে ফেরত নিয়ে যাবেন, এরকম শর্ত সাপেক্ষে বুঝিয়ে শুনিয়ে রেখে যান। যাই হোক, আসলে সাখাওয়াত ভাইয়ের দাদিও বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায়। এর কয়েকদিন পর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। সাখাওয়াত ভাইয়ের দাদি ঘুমাতে যাবার আগে উনি ওনার ঘরের ওই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। তো চুল যখন আঁচড়াচ্ছেন তখন আঁচড়াতে হঠাৎ একটা বিষয় উনি খেয়াল করেন যে উনি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলেন তখন চিরুনিটা মাথার উপর থেকে নিচ দিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে আয়নার মধ্যে তার অবয়বেরই যেটি বসে রয়েছে দেখা যাচ্ছে, সেখানে তিনি লক্ষ্য করছেন যে এই চিরুনিটি ঠিক নিচ থেকে উপর দিকে নিয়ে আসছে, মানে এটা সম্পূর্ণ উল্টোভাবে চুল আঁচড়ানো।
আমরা সাধারণত কি করি, যে চিরুনি দিয়ে মাথার উপর থেকে চুল যদি বড় হয় নিচ দিকে আঁচড়াই। এমনটাই কি স্বাভাবিক না? আমরা কি কাউকে কখনো দেখেছি যে চিরুনি নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা চুল আঁচড়ানোর সময়? এমনটা কিন্তু হয় না, কিন্তু উনি আয়নাতে সেটিই দেখতে পাচ্ছিলেন। উনি কি করলেন, চুল আঁচড়ানো থামিয়ে দিলেন, যে কি ব্যাপার, আমি কি দেখি এটা। কিন্তু তিনি যখন চুল আঁচড়ানো থামিয়ে দিয়েছেন, তখন আয়নার ভিতরকার ওই অবয়বটি কিন্তু ঠিক একই রকম ভাবে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার এমনটি চলতে থাকে। সাখাওয়াত ভাইয়ের দাদি অবাক হয়ে এবং ভয়ার্ত চোখে আয়নার দিকে ভালো করে তাকান, দেখেন যে আসলে আয়নার মধ্যে যাকে দেখা যাচ্ছে সেটা কি আমি। একটা সময় হঠাৎ উনি দেখলেন আয়নার ভেতর যে অবয়বটিকে তিনি দেখছেন, এই মনে হচ্ছে এই অবয়বটি খুব কাছাকাছি নিজের মাথাকে নিয়ে আসছে, মানে আয়নার উপরের অংশের দিকে নিজের মাথাকে নিয়ে আসছে। যেমন আমরা ঠিক নিজের মাথাকে আয়নার দিকে যখন কাছে নিয়ে যাই যেমনটা লাগে, মনে হচ্ছে ভেতরের ঠিক যতটুকু দূরে ওই অবয়বটাকে দেখা যাচ্ছে, অবয়বটা আরো কাছে চলে আসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার করে, রাত 8টা কি 8:30, অনেক রাত হলেও ওই পরিবারের সদস্যরা তখনও জেগেছিলেন। আর ওনারা অনেক সময় ওই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সালিশে যেতেন। তারা মান্যগণ্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় সালিশে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো অনেক সময় দেখা যেত যে সালিশ থেকে আসতে দেরি হয়ে যেত, আবার অনেক সময় দেখা যেত যে গ্রামে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে ওনাদেরকে বলার জন্য কোনো কোনো লোক আসতো, বাড়ির উঠোনে বসে গল্প করত, যার কারণে আসলে অন্যান্য পরিবার বা আশেপাশের ঘর বাড়ির লোকজন ঘুমিয়ে গেলেও তারা একটু দেরিতে ঘুমাতো। রাত 8টা 8:30টার দিকে যখন এই ঘটনা ঘটে, উনি যখন চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে আসেন, তখন গ্রামের অন্য বাড়ির লোকজনও ছিল সেখানে। তিনি চিৎকার করে বাইরে বের হয়ে আসেন, বের হয়ে এসে মানে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তখন সবাই বলে কি হয়েছে? তখন তিনি বলেন আয়নার মধ্যে তিনি ভূত দেখেছেন। এই কথা শোনার সাথে সাথে ওই যে অন্য বাড়ির লোকজন যারা ছিল তারা হেসে দেয়, আর এতে করে ওই পরিবারের সদস্যরা খুব অপমানিত হয় বা অপমানিত বোধ করে আর কি। সাখাওয়াত ভাইয়ের দাদির এই কথা শুনে তার হাজবেন্ড ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে আয়নায় কিছুই নেই, স্বাভাবিক। তার এরকম পাগলামি মার্কা আচরণে পরিবারের সদস্যরা খুবই মনক্ষুণ্ণ হয়। এর মধ্যে দেখা যায় আর একটা ঘটনা, সেটি হচ্ছে যে ওনার মাথাটা স্বাভাবিক থেকে একটু বড় হতে থাকে। মনে হচ্ছে ওনার শরীরের অন্য বডির অর্গানগুলো ঠিক আছে, কিন্তু ওনার মাথাটা স্বাভাবিক থেকে বড় হতে থাকে। এই সমস্যাটা কেন হচ্ছে? প্রথম দিকে বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয় যে তার কোনো জিনের আসর আছে কিনা। কিছু কিছু হুজুর কবিরাজ বলে তার জিনের আসর আছে, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো সমাধান হয় না। সবাই চিন্তা করে যে তার মাথায় তো এমনিতেই আগে থেকে সমস্যা ছিল, পাগল পাগল, তাহলে একটু চিকিৎসা করার দরকার। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা করানোর চেষ্টা করেছিলেন। তারপরেও যখন লাভ হচ্ছিল না, তখন তাকে তৎকালীন মাদ্রাজ, আজকে যেটার নাম চেন্নাই, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা বলেন যে ওনার মাথার কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে এটা ওনারা বুঝতে পারছেন না। ওনারা কিছু ওষুধ দিয়ে দেন, বলেন যে এই ওষুধগুলোতেই ঠিক হয়ে যাবে, তারপর আবার তাকে নিয়ে দেশে চলে আসেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা এখানেই শেষ নয়। ওনাকে দেশে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের চাপের মুখে সাখাওয়াত ভাইয়ের দাদা তার দাদির পরিবারের লোকদেরকে ডেকে তাদের হাতে তুলে দেন, বলেন যে আপনার মেয়ের পাগলামির সমস্যা আছে, আর এই কারণে তার মাথায় অসুখ ধরা পড়েছে। আমার পরিবারের সদস্যরা এই বউকে মেনে নিচ্ছে না, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, আর আমি আমার বউকে পরিবারের মত অনুযায়ী তাকে তালাক দিব। তখন আসলে সাখাওয়াত ভাইয়ের দাদি ওনার অবস্থাটা কাউকে বোঝাতে পারছিলেন না, আর সেটা বোঝানোর কথাও নয়। পরিবারের সদস্যরা যখন দেখলেন যে আসলেই তার মেয়ের এই ধরনের অস্বাভাবিক রকমের অবস্থা,
আর গ্রামে তো আমরা বুঝতেই পারি যে মেয়েদের ছোট ছোট দোষগুলো অনেক বড় করে দেখা হয়। তখন তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যান। এভাবে চলে যায় বেশ সপ্তাহখানেক। এক রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি একটা সালিশ থেকে ফিরছিলেন। ফিরতে ফিরতে প্রায় রাত 12টা 12:30 আনুমানিক এরকম একটা সময় হয়ে যায় আর কি। তো তখন তো গ্রামে কারেন্ট আসেনি। উনি ঘরে ঢোকেন, হারিকেন জ্বালান। হারিকেন জ্বালানোর পরে হাত মুখ ধোন। পরিবারের সদস্য তার জন্য খাবার রেডি করে রেখেছিল। খাওয়া দাওয়া করার পরে উনি যখন শুতে যাবেন, ওনার আবার কান বাবরি চুল ছিল। ওনার সব ছিল প্রতিদিন শুতে যাওয়ার আগে আবার চুল ভালো করে আঁচড়ানো। উনি যখন আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছেন, তখন অদ্ভুত একটি বিষয় তিনি লক্ষ্য করেন প্রথমে। সেটি হচ্ছে যে উনি দেখেন যে উনি চুল উপর থেকে নিচে আঁচড়াচ্ছেন, যেহেতু ওনার চুল কিছুটা বড় ছিল, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে ঠিক ওনার স্ত্রী একবার যেটি দেখেছিল যে চুল উনি নিচ থেকে উপর দিকে আঁচড়াচ্ছেন, মানে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য দেখে তিনি চিন্তা করেছেন হয়তোবা রাতের বেলা তিনি চোখে ভুল দেখছেন কিনা। তিনি খেয়াল করেন না, তিনি ঠিকই দেখছেন। তারপর তিনি কি করেন, চুল আঁচড়ানো বন্ধ করে দেন। কিন্তু উনি দেখতে পান আয়নার ভেতরের ঠিক তার মতো অবয়বটিও চুল আঁচড়েই যাচ্ছে, ঠিক নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এ দৃশ্য দেখে তিনি খুব ভয় পান। তিনি দৌড়ে ঘরের বাইরে চলে আসেন, পরিবারের অন্য সদস্যদেরকে ডাকেন, ডেকে বলেন যে তিনি এরকম ঘটনা দেখেছেন। তখন পরিবারের সদস্যরা আয়নার সামনে আসে, দেখে যে না, সবকিছু স্বাভাবিক। তখন পরিবারের সদস্যরা তাকে বলে যে পাগলের সাথে থাকতে থাকতে তুমিও পাগল হয়ে গেছো। এইভাবে কথা বলে তাকে ভৎসনা করে। আর এও বলে এটা তোমার মনের ভুল। কিন্তু উনি তো জানেন যে আসলে তিনি যেটা দেখেছেন সেটা ভুল দেখেননি। যাই হোক, আরও এক রাতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো তিনি যখন ঘরে ঢোকেন রাতের বেলা, ঢোকার পর হারিকেনের আলোতে দেখতে পান তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। মানে যে স্ত্রীকে তিনি তালাক দেওয়ার কথা বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার, আয়নার মধ্যে তার স্ত্রী কোথা থেকে এলো? তিনি যখন ভালো করে খেয়াল করেন আয়নার দিকে, তিনি দেখেন যে হ্যাঁ, তিনি ঠিকই দেখছেন তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। এবং তাকে দেখার সাথে সাথে হঠাৎ করে চুল আঁচড়ানো থামিয়ে দিল। এই দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারেন না, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। এবং সেটা হওয়াই স্বাভাবিক। ওরা চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘরে আসেন, তাকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করেন। জ্ঞান ফেরানোর পর তিনি বলেন যে তার স্ত্রী পাগল না, তার স্ত্রী সুস্থ মানুষ, এবং সে এ পর্যন্ত যতগুলো কথা বলেছে সবগুলোই ঠিক। এই আয়নায় কোনো সমস্যা আছে। তখন এই বিষয়টি যখন পরিবার সদস্য জানতে পারে, পরের দিন ভালো মানে হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তখন তারা বলে যে এই আয়নাটি একটা ভয়ানক আয়না, এই আয়নার মধ্যে জিন রয়েছে। আর যিনি এই আয়নাটি বিক্রি করেছেন তিনি হয়তোবা কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন, হয়তোবা, নিশ্চিত করে বলেননি। এখন সমাধান কি? তখন তারা বলেন এই আয়নাটি ভেঙে ফেললে হবে না, এটাকে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে একদম ছাই করে ফেলতে হবে। যেই কথা সেই কাজ, আয়নাটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হলো, আগুন ধরানোর সাথে সাথে আয়নাটি এমনভাবে দাউ দাউ করে জ্বলছিল, মনে হচ্ছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। আর দাউ দাউ করে আগুন জ্বললে কিন্তু খুব বেশি কালো ধোঁয়া ওড়ার কথা নয়, কিন্তু এত বেশি পরিমাণ কালো ধোঁয়া উঠছিল, সবাই ভয় পাচ্ছিল যে এত কালো ধোঁয়া কিভাবে আসলো। এরকম একটা ছোট কাঠের ফ্রেমের আয়নাতে এত কালো ধোঁয়া, মনে হচ্ছে ইট ভাটায়, ঠিক ইট ভাটা চিমনি দিয়ে যেভাবে কালো ধোঁয়া বের হয়, মনে হচ্ছে এরকম কালো ধোঁয়া বের হচ্ছে, মানে এত বিশাল জায়গা নিয়ে। কিছু সময় পর আয়না পুড়ে কয়লা হয়ে যায়, কাঁচ গলে কিছুটা মুচড়িয়ে যায়, তখন সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। তখন
ওই হুজুর পরামর্শ দেন, এবার এই আয়নার গুঁড়ো গুঁড়ো কাঁচ এবং ছাই হওয়া অংশ পুরোটা নদীতে ফেলে দাও। তখন এটি নদীতে ফেলে দেয়া হয়। তারপর সাখাওয়াত ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে যান, তার স্ত্রীর কাছে ক্ষমা চান। তার পরিবারের লোকেরাও গিয়েছিল, মানে সাখাওয়াত ভাইয়ের দাদার পরিবারের লোকেরাও গিয়েছিল, বলে যে আসলে এই ঘটনা আমরা বুঝতে পারিনি। তখন আবার তার স্ত্রীকে তিনি নিয়ে আসেন। তো এটি ছিল ঘটনা মূলত। তবে প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে হাদিসে রয়েছে রাতের বেলা বিনা প্রয়োজনে আয়না না দেখা। ঘরের মধ্যে যদি আয়না থাকে সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, প্রয়োজনে আয়না দেখতে হয়, না হলে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তো এখন এটা কেন, এটা ঠিক আমার জানা নেই, এটার ব্যাখ্যা আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কারণ রয়েছে। হ্যাঁ, আর এর ব্যাখ্যাও রয়েছে, হয়তোবা আমি এখন আপনাদেরকে বলতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। 23 মার্চ 2014 সালের কথা। সেদিন বিকেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মারা যান আমার দাদি। আমার দাদার পুরনো বাড়ির কিছুটা দূরেই আমার আরেক কাকা নতুন বাড়ি করেছে, আর সেই বাড়িতেই সেদিন আমার দাদির মৃত্যুবরণ হয়। সেই বিকেল থেকে আমি ওখানেই ছিলাম রাত 12:30 পর্যন্ত। এক পর্যায়ে শরীরটা ক্লান্ত হওয়ায় আমার বাড়ি যেতে ইচ্ছে হলো, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের বাড়ি থেকে ওই কাকার বাড়িতে রাতে একা কাউকে আমি যেতে দেখিনি। কারণ ওই বাড়িতে একা যেতে সবাই কম বেশি ভয় পায়। এর কারণ হিসেবে তারা বলতো, ওই বাড়ি যেতে যে সড়কটি পার হতে হয়, যে সড়কটি পার হয়ে যেতে হতো, ওই সড়কে নাকি ভয়াবহ কিছু ঘটনা তাদের চোখে পড়ত। তবে ওই দিনের ঘটনার আগে আমি কখনো একা ওই পথে যাইনি, আর ভয়াবহ কোনো ঘটনার সাক্ষীও হইনি। তবে বরাবরের মতোই ভয় পেতাম ওই সড়কের দুই পাশে থাকা কম করে হলেও 100 কবরকে। তবে বরাবরের মতোই ভয় পেতাম ওই সড়কের দুই পাশে থাকা কম করে হলেও 100 কবরকে, অর্থাৎ সে সড়কটার দুই পাশে কম করে হলেও 100টি কবর রয়েছে, অর্থাৎ অনেকগুলো কবর রয়েছে, কবরস্থান বলা যেতে পারে। পুরনো আর নতুন কবরের যেন মেলা বসেছে ওইখানটায়। যা বলছিলাম, বাড়িতে একা যেতে ভয় পাওয়ায় আমি কাউকে খুঁজছিলাম আমার সঙ্গী হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত কাউকে না পেয়ে একটু সাহস করে একাই রওনা দিলাম কাকার বাড়ি থেকে নিজের বাড়ির পথে। তখন আমার হাতে টর্চ লাইট না থাকলেও সঙ্গে ছিল একটা মোবাইল ফোন। মোবাইলটার ফ্ল্যাশ লাইট না থাকলেও স্ক্রিনের আলো ছিল অনেক, আর সেই আলোতেই আমি পথ চলা শুরু করলাম। ঘুটঘুটে অন্ধকারে পুরো সড়কের অর্ধেকটা আমি পার হয়েছি নির্ভয়েই, কিন্তু ভৌতিকতা শুরু হলো এর পরে। আমার শরীর হঠাৎ কেমন করে যেন ভারী হয়ে গেল। মনে হচ্ছে যেন আমার হাত পা ফুলে মোটা হয়ে কলা গাছের মতো হয়ে গেছে। মনে হলো আমার শরীরের পেছন থেকে কেউ যেন আমাকে টানছে। রোবটের মতো মনে হচ্ছিল নিজেকে। তখন অনেক কষ্টে সামনে কয়েক পা এগোলাম। এর মধ্যে আমার ডানে বামে এবং উপরে সব দিক দিয়ে প্রবল ঝড় বয়ে যেতে শুরু করলো। তীব্র বাতাস, শোর শোর শব্দ, আর এর সাথে সাথে অনেক মানুষের জোরালো চিৎকার কানে বাজছে। তখন ভয়ে আমি এমন জোরে কাঁপছি যেন আমার কাঁপুনিতে পুরো পৃথিবী কাঁপছে। এত দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে টেনে ধরেছে, আমি বুঝতে পারছি। অদৃশ্য চাপ থেকে কোনো মতে একটু নিজেকে আলগা করতে পেরে হঠাৎ হো দৌড়। আর সঙ্গে সঙ্গে মনে হলো উঁচু কোনো পাহাড় থেকে হোঁচট খেয়ে আমি নিচে পড়লাম। অনেকগুলো গড়ানো শেষে এক পর্যায়ে আমি থামলাম। ছোট ছোট গাছ আর উঁচু নিচু মাটির ঢেলার ধাক্কায় শরীরে প্রচন্ড ব্যথা করতে শুরু করলো। তখন শুয়েছিলাম, ব্যথা পড়ার শরীর নিয়ে কিছুই খুঁজছি, হাতে থাকা মোবাইল ফোনটি খুঁজছিলাম। মাথাটা বাম দিকে কাত করতে গিয়ে একটু নিচে দেখলাম যে ফোনটা মিটমিট করে জ্বলছে। ফোনটা হাতে নিয়ে চারদিকে ঘুরিয়ে দেখলাম আমি পুরনো একটা ভাঙা কবরের মধ্যে শুয়ে আছি। আতঙ্কে আমার মনে হলো পুরনো কবরের মৃত ব্যক্তি আমাকে চেপে ধরেছে। হাসড়ে পাশড়ে কোনো মতে
উঠে দিক বেদিক মালুম ছাড়াই আমি দৌড় দিলাম পাগলের মতো। এবার আর কেউ আটকাতে পারল না। যতদূর আমার মনে আছে, ওই দৌড়ে আমি আমাদের বাড়ির উঠান পর্যন্ত পৌঁছেছিলাম। এরপরে আমার কিছুই মনে নেই। পরে শুনেছি 18 ঘন্টা পরে নাকি আমার জ্ঞান ফিরেছে। ওই দিন থেকে আমি আর কোনো নিয়ম মানি আর না মানি, একটা নিয়ম সঠিকভাবে আমি মেনে চলছি এখনো, আর তা হলো শুধু রাতে নয়, আমি ওই সড়ক দিয়ে দিনের বেলাও আর হাঁটি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা শুনেছিলাম আমি আমার একজন প্রতিবেশী মামার কাছ থেকে। তিনি আবার এই ঘটনাটা কার কাছ থেকে সংগ্রহ করেছে আমি ঠিক জানি না রাসেল ভাই। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, কারণ ঘটনাটা আমার কাছে অদ্ভুত লেগেছে, তাই আপনার সঙ্গে শেয়ার করছি। রাসেল ভাই, যাই হোক, যার ঘটনা তার নাম আমি উল্লেখ করছি না, কারণ ব্যক্তিগত কিছু কারণ থাকে। তো তাদের যে গ্রামের বাড়িটা ছিল, সেই বাড়িটা বেশ খানিকটা পুরনো, এবং তারা থাকতো শহরে। শহরের জীবনযাপন তাদের একটা সময় খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তারা স্থায়ীভাবে গ্রামে যাইতে চায়, এবং গ্রামে প্রথমত কয়েকদিন তারা থাকার জন্য যাইতে চায়, তারপর যদি ভালো লাগে এবং পার্মানেন্টলিভাবে তারা গ্রামে শিফট করবে, এরকম একটা নিয়ত নিয়ে তারা গ্রামের বাড়িতে যায়। যাই হোক, গ্রামের বাড়িতে যাওয়ার পর সেই সময়টা ছিল বর্ষার একটা সময়। তো বর্ষার একটা সকালবেলাতে ওই আমাকে যে ঘটনা বলেছে তার নাম রাকিব। তো রাকিব এবং রাকিবের যে চাচাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে অজয়, এই দুইজন মিলে তাদের বাড়িটা পরিষ্কার করতেছে আর কি। আশেপাশের যে জঙ্গল জাঙ্গালগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে তারা হঠাৎ করেই তাদের বাড়ির মধ্যে একটা রুম দেখেন, বদ্ধ একটা রুম, তালা মারা, একদম কি বলে জং ধরা, তালাটা জং ধরে গেছে। তখন রাকিব এবং অজয় দুজনে মিলে সেই তালাটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর তারা ঘরের ভিতর ঢুকে বেশ ময়লা আবর্জনা দেখেন, এবং দেখেন যে একটা খুব সুন্দর পুরাতন আয়না সেখানে পড়ে আছে। আয়নাটা বেশ অস্বাভাবিকভাবে লম্বা, প্রায় এক মানুষ সমান, এবং আয়নাটার চারপাশে কালচে কাঠের ফ্রেমের গায়ে অদ্ভুত কিছু নকশা, এবং এমন এমন কিছু নকশা যেই নকশাগুলো আসলে অনেক দিন আগের একটা সময়কে ইঙ্গিত করে, কারণ তখন সময়ে ওই রকম নকশা আয়নার মধ্যে কেউ করবে না, কারণ তখন প্লাস্টিকের অনেক আয়না বাজারে আসছিল রাসেল ভাই। যাই হোক, ফ্রেমটা দেখে বেশ খানিকটা অদ্ভুত লাগে তাদের, কিন্তু কাজটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, মানে তারা বেশ খানিকটা অবাক হয়ে যায়, কিরে এটা এত পুরনো হয়ে গেছে, এত জঙ্গল টঙ্গল, কিন্তু কাজটা এখন এত পরিষ্কার কিভাবে হয়। যাই হোক, এই আয়নাটা রাকিব ঘরের বাইরে এনে বলল, আয়নাটা তো বেশ সুন্দর, যাই হোক এটা আমার ঘরে রাখবো। তখন অজয় বলল, পুরনো জিনিস আগে ভালো করে পরিষ্কার কর, এবং সে হেসে বলল, ভূত থাকলে আগে তোকে দেখাবো, এবং এই ভূতটাকে, মানে রাকিব বলল, এই ভূতটাকে তোকে ধরিয়ে দেব, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, আমি এসব কিছুতে ভয় পাই না। যাই হোক, যেই কথা সেই কাজ, রাকিব সেই যে আয়নাটা ছিল সেই আয়নাটাকে সুন্দর করে পরিষ্কার করে, মানে কোনো কোনো জায়গায় একটু একটু করে রং উঠে গেছে, এবং সে সেই রং অনুযায়ী বাজার থেকে রং এনে আয়নাটাকে সুন্দর করে আর কি পরিষ্কার পরিপাটি করে সে যেই ঘরে ঘুমায় সেই ঘরে রেখেছিল। যাই হোক, প্রথম রাতের ঘটনা, রাত প্রায় 2টার দিকে হঠাৎ করে খুব প্রচণ্ড একটা শব্দে রাকিবের ঘুম ভেঙে যায়। শব্দটা এরকম, ধূপ করে কিছু একটা পড়ে গেছে, বা আকাশ থেকে বা টিনের চালে বা মেঝেতে কিছু একটা পড়ছে, এরকম একটা শব্দ শোনা যায়, এবং সাথে সাথেই রাকিবের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তখন সে ওই যে তার যে শোয়ার ঘরটা ছিল, সেই শোয়ার ঘরের যে মেঝেটা ছিল, সেই মেঝের মধ্যে দেখে যে আয়নাটা পড়ে আছে, এবং এটা মানে এই শব্দ শোনার পর রাকিব ওই আয়নাটা দেখার পরেই সে একদম ভয় পেয়ে ঘরের এক কোণের মধ্যে যে বসে থাকে, এবং সাথে সাথেই বাড়ির আশেপাশের লোকজন যখন দরজা খোলে তখন দেখে রাকিব ভয়ে কাঁপছে, এবং আয়নাটা যখন মেঝেতে পড়ে আছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কিরে কি হয়েছে? তখন রাকিব ভয় এবং কাঁপা কাঁপা গলায় বলল, আমি আয়নায় আমার নিজেকে দেখেছিলাম। তারপর সে
আয়নার দিকে তাকালাম, আমি হাত তুলেছিলাম, কিন্তু আয়নার ভিতরে যে আমিটা ছিল সেই আমিটা হাত তোলেনি। এই কথাটা শোনার পরেই পুরো ঘরটা একদম নীরবতা হয়ে যায়। একদম কেমন যেন সবাই অবাক হয়ে রাকিবের দিকে এরকম মানে একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু সাথে সাথেই অজয় হেসে দিয়ে বলে, তুই হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা কিছু দেখেছিস, এসব কিছু হয় না, বাদ দে, রাখ, এটা কিছু না, ঘুমা ঘুমা ভালো করে। এসব কিছু বলে সবাই সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আয়নাটা আবারও ঠিক সেই দেয়ালের মধ্যে এবার আরও ভালো করে শক্ত পাকাপুক্ত করে দেয়ালের সঙ্গে আটকে দেওয়া হয়। কিন্তু এবার আগের বারের থেকে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। ঠিক আবারও রাতের মধ্যে রাকিব সেই আয়নার সামনে দাঁড়াতো, কিন্তু কিছুক্ষণ পর তার নিজের প্রতিবিম্বটা একটু ধীরেতে নড়তে শুরু করছে। মানে রাকিব যেই কাজটা করতেছে, হাত তুলতেছে, হ্যাঁ হাত তুলতেছে সেই প্রতিবিম্বটা, কিন্তু সেটা কিছুক্ষণ পরে এইটা দেখে রাকিব বেশ খানিকটা মানে অবাক হয়ে যায়। সে ভাবে যে হয়তো কাছের কোনো সমস্যা হবে, কিন্তু মানে অনেক দিনের পুরনো কাজ, এই জন্য হয়তো এরকম হচ্ছে। এরপর একদিন তার মা তার ঘরে আসে এবং ঘরে এসে যখন এই আয়নাটা দেখে তার কাছে বেশ খানিকটা অবাক লাগে, এবং সেটা দেখে তিনি তার যে মাথার চুল আছে সেই চুলগুলো ছেড়ে দিয়ে চুলগুলো আঁচড়াচ্ছেন, এবং এই আঁচড়াতেই হঠাৎ করেই তিনি খুব জোরে বিকট আকারে চিৎকার করে ওঠেন, এবং সাথে সাথেই সবাই দৌড়ে গিয়ে দেখেন যে তার মা সেই আয়নার সামনে বসে আছে। এবং সবাই তার মাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন তার মা বলেন, আমি তো দাঁড়িয়েছিলাম, কিন্তু আয়নার ভিতরের মানুষটা আমার পিছনে তাকিয়েছিল, আমি আয়নার দিকে তাকালাম, কিন্তু তখন আয়নাটা এমনভাবে আমার সাথে বিহেভ করতেছিল, মনে হচ্ছিল আয়নার ভিতরের মানুষটা অন্য কেউ। সাথে সাথেই রাকিব আয়নার দিকে তাকালো, কিন্তু দেখলো যে কিছুই নেই, সব কিছুই স্বাভাবিক। এমন কিছু ছিল মানে যেন একদমই নর্মাল। কিন্তু সেই রাতেই রাকিব আবার অজয়কে ফোন করলো, অজয় ভাই আমার ঘরে একটু আসতো। সাথে সাথেই অজয় রাকিবের ঘরে গেল, এবং সে ওই মানে রাকিবের রুমে নক করতেই রাকিবের সাথে সাথেই দরজাটা খুলে দিয়ে ফিসফিস করে বলল, ভাই এই আয়নাটা সরিয়ে ফেল, এই আয়নাটা আমার আর ভালো লাগতেছে না। তখন অজয় জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তখন সে বলল, এটা এখন আমার দিকে তাকিয়ে থাকে। অজয় হেসে হেসে বলল, তুই কি বলছিস, এসব তো কাল্পনিক কথা, এসব কি হয় নাকি? আয়না তোর দিকে তাকিয়ে আছে মানে কি বলছিস এসব? যাই হোক, তখন মানে একটা ওই রাকিব যে ছিল ওর একটা ফোনে অজয়কে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখাচ্ছে যে রাকিব ঘুমাচ্ছে, ঘরটা অন্ধকার, কিন্তু মোবাইলের সেন্সিটিভিটি ভালো থাকার কারণে ঘরের জিনিসগুলো দেখা যাচ্ছে। তার কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই রাকিবের প্রতিবিম্ব সেই আয়নার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু রাকিব তখনও ঘুমের মধ্যেই আছে। প্রতিবিম্বটা ধীরে ধীরে আয়নার ভিতর থেকে বের হওয়ার মতো করে কাছে এগিয়ে এলো। তারপর মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকালো, এবং সাথে সাথেই ভিডিওটা বন্ধ হয়ে যায়। এবং এই ভিডিওটা দেখে অজয় রাকিব সহ পুরো একদমই দুজনে ভয়ে কাঁপতে শুরু করে, এবং তারা দুজনেই সেখানে মানে উপস্থিত কি করবে কোনো কিছু বুঝতে পারতেছে না, কারণ এই ভিডিওটা যদি এই রাতে সবাইকে দেখা হয় সবাই ভয় পেয়ে যাবে। যাই হোক, তারা অপেক্ষা করতে থাকলো কখন সকাল হয়। পরদিন সকালে রাকিব এবং অজয় আয়নাটা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এই আয়নাটা এখানে রাখাটা ঠিক হবে না। যাই হোক, প্রথমত তারা বাড়ির যে মানে ওই আয়নাটাতে ছিল সেই আয়নাটা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মানে আয়নাটা তুলে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন এর বাড়ির দরজা পার হওয়ার মানে
পা হওয়ার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই হঠাৎ করে যেন আয়নাটা এত বেশি ভারী হয়ে গেল, আয়নাটার মানে তারা হাতের মধ্যে রাখতে পারতেছে না। আর ঠিক তখনই আয়নার কাছের ওপর থেকে মানে কি যেন একটা হাতের ছাপের ফুটো উঠলো। একটা হাত মানে তাদেরকে যেন মানে ধরতেছে বা ধরতে যাবে এরকম কিছু প্রতিবিম্ব সেখানে সবাই দেখলো, এবং দেখার সাথেই তারা ওই আয়নাটাকে হাত থেকে ফেলে দিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সেই আয়নাটা হাত থেকে পড়ে যাওয়ার পরেও সেটা ভাঙতেছে না। আর সেটাকে যখনই তারা উঠিয়ে নিয়ে ঘরের বাইরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু বাইরে যাচ্ছে না, আয়নাটা ভিতরেই মানে থাকতে যাচ্ছে। তখন অজয় বলল যে ওটা তোর ঘরেই রেখে দে, পরে দেখা যাবে এটা কি হয়। এবং সেই দিন আয়নাটা আর সেখান থেকে বের করা হয় না, এবং পরবর্তী সময় এই আয়নাটাকে মানে কি করা হয় যে আয়নাটা মূলত তাদের কাছে একটা ভুতুড়ে টাইপের আয়না লাগতেছে। তখন তারা সেই আয়নাটাকে নিয়ে যেই ঘর থেকে মানে এই আয়নাটাকে পেয়েছিল সেই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। কিন্তু রাত বাড়তেই বাড়ির যে শব্দ মানে একটা শব্দ থাকে, সেই শব্দটা থেকে ভিন্ন একটা শব্দ আসতে শুরু করে। কেউ যেন ওই যে মানে দরজাটা যে আছে সেই দরজাটার মানে ভিতর থেকে কেউ যেন শব্দ করে, এমন একটা শব্দ যেটা মনে হচ্ছে কাউকে সেই দরজার ভিতরে আটকে রাখা হয়েছে, ওই যে বদ্ধ ঘরটাতে ছিল। মানে এমন একটা শব্দ সেখানে আসতেছে, দরজাটা খোল এরকম একটা শব্দ। যাই হোক, এই দরজা খোলার শব্দটা শুনে রাকিব এবং অজয় দুজনেই বেশ খানিকটা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে আসলে তাদের সঙ্গে এটা হচ্ছেটা কি, তারা কোনোভাবেই এটাকে সামাল দিতে পারে না। যাই হোক, তারা এই সব কিছু চেপে যায়, কিন্তু তাদের ভিতরে হঠাৎ করে অদ্ভুত রকমের একটা মানে প্রশ্ন মনের মধ্যে আসে। আর সেটা হলো যে এই আয়না যে শব্দগুলো করতেছে বা এই আয়না যে কথাগুলো বলতেছে, এগুলো কি আমরাই শুনতেছি নাকি বাড়ির অন্যরাও শুনতেছে? কিন্তু তারা ভালোভাবে মানে বাছাই কাছাই করে দেখে যে না, এই শব্দগুলো বাড়ির কেউ শুনতেছে না, শুধুমাত্র তারা দুজনেই শুনতেছে। তখন তারা এক রাত্রের বেলা সেই বদ্ধ ঘরটা খুলে আবারও সেখানে যায় এবং দেখে যে ওই আয়নাটা মেঝের মধ্যে পুরনো পড়ে আছে, এবং সেখানে একটা পুরনো ছবি দেখা যাচ্ছে। ছবিটা সম্ভবত অনেক দিন আগের, এবং এই ছবিটাতে একজন তরুণীর ছবি। তরুণীটা পরনে শাড়ি পরা, আয়নার পাশেই সে একাই। কিন্তু ছবির সবথেকে ভয়ানক বিষয়টা ছিল তরুণীর মুখটা সেই ছবিতে দেখা যাচ্ছে না। মুখের জায়গায় কালো দিয়ে কেউ যেন একটু ঘষে দিয়েছে, মানে মুখটা একদমই নষ্ট করে দিয়েছে। এবং সেই ছবিটা রাকিব হাতে নিয়েই পিছনে যখন তখন দেখলো ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে এই আয়নায় নিজের মুখ দেখতে পাবে, সে নিজের নয় অন্য কারো মুখ দেখবে। এবং এইটা দেখার পরেই রাকিব এবং অজয় ভয়ে একদম কাঁপতে শুরু করে। আর ঠিক তখনই তারা সিদ্ধান্ত নেয় যে এই আয়নাকে আমরা রাখবো না, এই আয়নাটাকে আমরা ভেঙে ফেলবো। যাই হোক, রাকিব এবং অজয় দুটো লোহার রড নিয়ে এসে ওই আয়নাটাকে আঘাত করলো। কিন্তু আয়নাটার মানে একবারে তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু আয়নাটার ঝনঝন করে শব্দ হয়ে শুধুমাত্র আয়নাটা ফাটল ধরল। মানে একটা ফাটল আসতেছে, কিন্তু আয়নাটা যে একদম ভেঙে যাবে সেরকম ভেঙে যাচ্ছে না, বরং সেই ফাটলের ভিতর দিকে একটা ছোট মানে দুই পাশের কাছের ভাঙা অংশ দিয়ে একটা মানে মুখ দেখা যাচ্ছে। তরুণীর সুন্দর একটা মানে মহিলা মানুষের মুখ দেখা যাচ্ছে। মুখের যে চোখ দুটো ছিল সেই চোখ দুটো একদমই বদ্ধ, মুখে শুকনো রক্তের দাগ। এবং এটা দেখেই রাকিব এবং অজয় তাদের হাতের রডগুলো ফেলে দিল। আর ঠিক তখনই আয়নার ভিতর থেকে একটা মানে অবয়ব টাইপের কিছু বেরিয়ে আসলো। তার চোখ দুটো পুরো কালো, এবং সে ধীরে ধীরে তার ঠোঁটগুলো নড়ালো এবং বলতে শুরু করলো, আমাকে বের হতে দাও। আমরা এই কথাটা শুনে
একদম সেখান থেকে দৌড়ে বাইরে এসে দরজাটা একদমই বন্ধ করে দিলাম। এবং এই ঘটনাটা পরদিন সকালে আমাদের যে ওদের যে দাদু ছিল সেই দাদুকে এই ঘটনাটা বলে। এরপর সেই দাদু বেশ খানিকটা চুপ করে থাকে, একদমই নিস্তব্ধ থাকে। উনি মানে হতাশ হয়ে যাচ্ছেন এবং বলেন এই আয়নার আসল কাহিনী। রাসেল ভাই, এই কাহিনীটা ছিল খুবই মর্মান্তিক। কারণ যেই মেয়েটা এখানে ছিল তার নাম ছিল মায়া, এবং তিনি আরও জানালেন যে সে প্রায় মানে 40 বছর আগে এই বাড়িতে মায়ার বিয়ে হয়েছিল ধুমধাম করে। কিন্তু বিয়ের কয়েকদিন পরেই মায়া নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। কিন্তু এই তার ঘর থেকে শুধুমাত্র কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এই জিনিসগুলোর কোনো জিনিসটাই ছিল না, শুধুমাত্র এই আয়নাটা ছাড়া। তারপর এই আয়নাটার আসলে কোনো কিছু মানে মানে হচ্ছে না, কোনো কে নিবে, কি করবে না করবে, না হওয়ার পরে ওই রাকিবের দাদু মানে মাতবর, মানে একজন মেম্বার টাইপের মানুষ ছিল, এজন্যই এই আয়নাটা তার বাড়িতে নিয়ে আসে, ওই ঘরে রেখে দেয়। তারপর থেকেই বাড়ির মানুষজন একে একে এই বাড়িটার যে একটা অভিশপ্ত আছে, বা এই আয়নাটার যে একটা অভিশপ্তর কারণে এই বাড়িটাকে ছাড়তে শুরু করে। মানে তারা সবাই শহরমুখী হয়, অনেকেই শহরে থাকে। কিন্তু এই রাকিব আর অজয় এই বাড়িতে এসে যখন এই আয়নাটাকে খুলেছে, বা আয়নাটাকে আবারও মানে আয়নাটার ভিতরের যে একটা সত্তা ছিল সেই সত্তাটাকে আবারও জাগিয়ে তুলেছে। এবং ওই রাকিবের দাদু তাদেরকে আবারও বলেন যে এই আয়নাটা তোমরা কখনো ভাঙতে পারবে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে এই আয়নাটাকে কি করা হবে? তখন সেই তার দাদু বলে ওকে আবার যেখানে পাওয়া গিয়েছিল সেখানে ফিরিয়ে দিতে হবে। সাথে সাথেই ওই যে রাকিব এবং অজয় ছিল, তারা বলল যে সে কোথায় ছিল, আমরা কোথায় তাকে ফিরিয়ে দেব? তখন তার দাদু বাড়ির পিছনের পুরনো একটা পুকুরের দিকে তাকালেন এবং বললেন সেই রাতে 4 জন মিলে আয়নাটাকে নিয়ে সেই পুকুরে রেখে আসার জন্য। যাই হোক, তারপর যখন মানে রাকিব, অজয় এবং তাদের আরও 2 জন এলাকার বন্ধুকে নিয়ে এসে সেই আয়নাটাকে নিয়ে পুকুরের কাছে যাওয়া হলো, এবং সেটাকে পুকুরের মাঝামাঝি পৌঁছে মানে ওই আয়নাটাকে সেখানে ফেলে দেওয়া হলো। কিন্তু এই আয়নাটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পানির নিচ থেকে একটা এমন নারী কণ্ঠ আসলো যেটা তাদের ভয়কে আরও 200 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। কণ্ঠটা ছিল এরকম যে তোমরা আমাকে আবার একা করে দিলে। এইটা শব্দ হওয়ার পরেই পুকুরের যে পানি ছিল সেই পানিগুলো প্রচণ্ড রকমের একদম নড়বড় শুরু করে দিল, মনে হচ্ছিল যে একটা ঘূর্ণিঝড় এসেছে। আর সাথে সাথেই আয়নার একটা প্রতিবিম্ব মানে তারা স্পষ্টভাবে দেখল, কিন্তু আয়নাটা ততক্ষণে পানিতে পড়ে গেছে। তবুও তার প্রতিবিম্বটা এমনভাবে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে প্রতিবিম্বটা একদমই জ্যান্ত। এবং সেই প্রতিবিম্বটা ছিল ওই যে আয়নার ভিতরে প্রথমে যে সেই তরুণীকে দেখেছিল ঠিক তেমনই। এবং এই আয়নাটা মানে পানির মধ্যে পড়ে গেছে, কিন্তু এই প্রতিবিম্বটা পানির মধ্যে পড়ে যাচ্ছে না। এটা দেখে মানে ওই যে ওর দাদু যে ছিল, ওর দাদু যেভাবে বলেছিল যে আয়নাটা ফেলে দেওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রতিবিম্বটা দেখে তারা অনেক বেশি ভয় পায় এবং সাথে সাথেই তারা ওখান থেকে বাড়ি চলে আসে। পরদিন সকালে আবারও যখন তারা সেই পুকুরে যায়, কিন্তু দেখে যে আয়নাটার কোনো চিহ্নই সেখানে ছিল না। এরপর রাকিব এবং অজয় ভাবে সব কিছুই মনে হয় এখানে শেষ হয়ে গেল। কিন্তু তার কয়েক মাস পর তার দাদু বাড়িটা সংস্করণ করার সময় ঘরের দেওয়ালে আবারও সেই যে একটা মানে আয়নার মতোই একটা এবার অন্য একটা জিনিস, সেটা হচ্ছে কাঠের বক্স, মানে বাক্স আর কি। আয়নার উপরে যেরকম নকশা ছিল কাঠের ফ্রেমে, ঠিক এই বাক্সটার ভিতরেও এরকম একটা নকশা। সাথে সাথেই সেই বাক্সটা নিয়ে ওই বাড়ির যে কর্তা ছিল ওই রাকিবের দাদু, সেই দাদুর কাছে নিয়ে যাওয়া হয়। এবং এই বাক্সটা খোলার পরে সেম হুবহুবভাবে সেই যে আয়নাটা ছিল
সেই আয়নাটার মতন একটা আয়না সেখানে পাওয়া যায়, কিন্তু এবার আকারে ছোট, এবং এই যে নকশাটাতে ছিল, আকৃতিটাতে ছিল, সেই আকৃতিটা আগের মতোই সেখানে ছিল। এটা দেখে রাকিব এবং অজয় সহ সেই বাড়ির যে তাদের দাদু ছিল অবাক হয়ে যায়। তারা ভাবলো এরা তো সেখানে শেষ হওয়া যাওয়ার কথা, কিন্তু সেটাই এখনও শেষ হচ্ছে না। রাসেল ভাই, এরপরে সেই বাড়ির মধ্যে এমন একটা অবস্থা শুরু হয়ে যায়, কেউ সেখানে শান্তি মতো থাকতে পারছে না, কি করবে কি না করবে কোনো কিছুই বুঝতে পারছে না। কিন্তু হঠাৎ করেই সেই বাড়িতে একজন সন্ন্যাসী আসে। সন্ন্যাসীটা এমন যে তাকে কেউ চেনে না, এলাকায় অনেক পুরনো মানুষও তাকে চেনে না। হঠাৎ করে সেই সন্ন্যাসী এসে রাকিবের দাদুকে বলে, আপনাদের বাড়িতে একটা আয়না আছে, যে আয়নার সন্ধান আমি পেয়েছি, সেই আয়নাটা আমাকে দিন, এবং আয়নাটা নিয়ে আমি এখনই চলে যাব, আপনাদের আর কোনো ভোগান্তি হবে না। এই লোকটার কথা শুনে রাকিব, অজয় সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় যে এখানে যারা যে আয়নাটা পেয়েছে এটা এই লোক কিভাবে জানলো। যাই হোক, যেহেতু লোকটা এই সব কিছু জানে, তখন তারা বুঝতে পারলো যে না, এই লোকটাকে কোনো প্রশ্ন করা যাবে না, এই লোকটা যেহেতু আয়নাটা চেয়েছে, এই লোকটাকে আয়নাটা দিয়ে দেওয়া উচিত। এরপরে সেই আয়নাটা ওই লোকটাকে দিয়ে দেওয়া হয়, এবং সেই লোকটা এই বাড়ির একদম মেইন গেটের সামনে একটা তাবিজ ওখানে পুঁতে রেখে যায়, এবং তারপর থেকেই রাকিব অজয়দের ফ্যামিলি মানে শহর থেকে গ্রামে চলে আসে, এবং তারা এখন পর্যন্ত ভালো আছে। তো রাসেল ভাই, এই ফ্যামিলিটা এখন পর্যন্ত ভালো আছে, এই জন্যই আমি আসলে পরিচয়গুলো গোপন রেখেছি। রাকিব এবং অজয় যে বলেছি সেটাও ছিল একটা ছদ্মনাম। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন মাগুরা থেকে মোহাম্মদ তানজিল হোসেন। কিছুদিন আগেই আমি অ্যাম্বুলেন্স সংক্রান্ত একটি ঘটনা জানতে পারি। আমার কাছে ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক মনে হয়েছে, তাই আর দেরি না করে আপনাকে লিখে পাঠালাম। ঘটনাটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল সে আমার বন্ধুর এলাকায় থাকে। তার নাম মোহাম্মদ রনি। প্রায় বছরখানেক হয়েছে সে অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের পেশায় যুক্ত হয়েছে। আজ আমি রনির ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি। বলছেন মোহাম্মদ রনি, শহরের বুকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইল ধরে আছি আজ 7টা বছর। কম তো দেখলাম না। কত মানুষের জীবনের শেষ নিঃশ্বাস এই গাড়ির ভেতর মিশে গেছে। কত বাচ্চার প্রথম কান্না শুনে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দিয়েছি। আবার কত মায়ের বুক ফাটা আর্তনাদ এই গাড়ির ধাতব দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে, তার কোনো হিসাব নেই। রক্ত, ঘাম, চোখের জল আর তীব্র ফিনাইলের গন্ধ, এগুলোই আমার জীবনের নিত্যসঙ্গী। রাত বিরেতে হাসপাতালের ইমার্জেন্সি থেকে ফোন আসাটা আমার কাছে ডাল ভাতের মতোই স্বাভাবিক, কিন্তু সেই রাতের ফোন কলটা যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছে, তা যদি এক মুহূর্তের জন্য আজ করতে পারতাম, তবে হয়তো সেদিন পেশার দোহাই দিয়ে নিজের প্রাণটাকে বাজি রাখতাম না। রাত তখন কাটায় কাটায় 2টো বেজে 17 মিনিট। সবেমাত্র এশার নামাজ শেষ করে একটা লম্বা ট্রিপের ক্লান্তি নিয়ে বিছানায় গায়ে লিয়েছি। এমন সময় ডিসপ্যাচার রফিকের কর্কশ গলার ফোনটা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। রনি ভাই, ঘুমালেন নাকি? একটা আর্জেন্ট কেস আছে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওই যে কুসুমপুর গ্রাম চেনেন তো, ওখান থেকে একটা বডি আনতে হবে। 10-12 বছরের একটা ছেলে সাপের কামড়ে মারা গেছে। ওর দাদা দাদি ওর সাথে আসবে। এখনই বের হতে পারবেন? কুসুমপুর গ্রামের নামটা শুনলেই আমার গায়ে কাটা দেয়। দুর্গম, অনুন্নত একটা এলাকা। পিচ ঢালা রাস্তা শেষ হওয়ার পর প্রায় 10 কিলোমিটারের ভাঙাচোরা কাঁচা রাস্তা। বর্ষার দিনে তো কথাই নেই, যেন সাক্ষাৎ দোজকের পথ। কিন্তু পেশার তাগিদে না করার উপায় নেই। আমি আমার বিশ্বস্ত সহকারী বছর করের তরুণ হৃদয়কে ফোন দিয়ে জাগিয়ে তুললাম। আমার সাথেই হাসপাতালের কোয়ার্টারে থাকে। বেচারা ঘুমের ঘোরেই আসছে ভাই বলে ফোনটা রেখে দিল। আধ ঘন্টার মধ্যে আমরা দুজন অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের নিস্তব্ধ শহর পেরিয়ে হাইওয়েতে উঠতেই গাড়ির গতি বাড়িয়ে দিলাম। চারদিকে শুনশান নীরবতা, শুধু আমাদের অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের একটানা গর্জন সেই নীরবতাকে খান খান করে দিচ্ছিল। হেডলাইটের তীব্র আলো আধার চিরে যত দূর যাচ্ছে শুধু ফাঁকা রাস্তা আর দুপাশে ঘন গাছপালার ছায়ার নাচন। হৃদয় আমার পাশে বসে ঝিমাচ্ছিল। ওর দিকে তাকিয়ে আমার মায়া লাগছিল। ছেলেটার বাড়িতে অভাব, তাই এত অল্প বয়সে এই পেশায় এসেছে। সাহসী ছেলে, কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত কথা বলে যা শুনে গা ছমছম করে। প্রায় 1 ঘন্টা একটানা চলার পর আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় নামলাম। এখানেই শুরু হলো আসল পরীক্ষা। রাস্তা বলে কিছু নেই, যেন ইটের খোয়া আর কাদা দিয়ে বানানো একটা সর্পিল পথ। গাড়ির ঝাঁকুনিতে আমাদের দুজনের নারে ভরে উল্টে আসার জোগাড়। দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়,
চাঁদের আলো গাছের পাতায় আটকে গিয়ে যে আলো আধারের খেলা তৈরি করছিল, তাতে এই পরিবেশটা কেমন যেন রহস্যময় আর ভয়ঙ্কর লাগছিল। মাঝে মাঝে দু একটা শেয়ালের জলজলে চোখ দেখে হৃদয়ে চমকে উঠছিল। আমি ওকে সাহস দিয়ে বললাম, আরে ভয় পাস না, কত রাত তো এই রাস্তায় এলাম গেলাম, কিছু হবে না। কিন্তু সত্যি বলতে আমার নিজেরই কেমন যেন একটা অজানা আশঙ্কায় বুকটা ভারী হয়ে আসছিল। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা আমার পরিচিত লাগছিল না। অবশেষে দূর থেকে একটা টিমটিমে হারিকেনের আলো দেখতে পেয়ে বুঝলাম আমরা গন্তব্যে এসে পৌঁছেছি। গ্রামের প্রায় শেষ মাথায় একটা জীর্ণ মাটির বাড়ি। আমরা অ্যাম্বুলেন্সটা দাঁড় করাতেই কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো, কিন্তু তাদের চোখে মুখে কোনো শোকের চিহ্ন নেই, বরং এক ধরনের ভয় আর অস্বস্তি, যেন তারা এই বাড়িটা আর তার বাসিন্দাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চায়। আমি হৃদয় গাড়ি থেকে নামলাম। বাড়ির উঠোনে পা রাখতেই একটা তীব্র ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে লাগলো, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো স্যাঁতস্যাঁতে ঘরের দরজা খোলা হয়েছে। আমরা ভেতরে ঢুকতেই দৃশ্যটা আমাদের অবাক করে দিল। উঠোনের এক কোণে একটা নিচু চৌকির ওপর সাদা চাদরে ঢাকা ছেলেটার নিথর দেহটা শুয়ে রাখা, কিন্তু বাড়িতে কান্নার কোনো রোল নেই, কোনো আহাজারি নেই। এমন মৃত্যু বাড়িতে এই নিস্তব্ধতা একেবারে অস্বাভাবিক। চৌকির পাশে দুটো মোড়ায় পাথরের মূর্তির মতো বসে আছেন দুজন বৃদ্ধ বৃদ্ধা। তারা এই ছেলেটির দাদা দাদি। বৃদ্ধের বয়স 70-এর কাছাকাছি, পরনে একটা ময়লা লুঙ্গি আর ফতোয়া, চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আর বৃদ্ধা তার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। তার বয়সও 70-এর কোঠায়, পরনে একটা বিবর্ণ শাড়ি, কিন্তু তার চোখ দুটো, সেই চোখে কোনো অনুভূতি নেই, না শোক না কষ্ট, যেন দুটো কালো কাচের গলি বসিয়ে দেয়া হয়েছে। এক অদ্ভুত শূন্য শীতল দৃষ্টিতে তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা মানুষের হতে পারে না। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমরা কোনো কথা বলার আগেই বৃদ্ধ ইশারায় আমাদের লাশটা অ্যাম্বুলেন্সে তুলতে বললেন। তার কণ্ঠস্বরও শুনলাম না। গ্রামবাসীদের মধ্যে দুজন আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। আমরা যখন সাবধানে দেহটা স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখনও এই বৃদ্ধ বৃদ্ধা একইভাবে বসে রইলেন। তাদের ভাবলেশহীন মুখ দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের নাতনির লাশ নয়, অন্য কারো। আমরা লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে সাবধানে রাখলাম। তারপর সেই বৃদ্ধ দম্পতি কোনো কথা না বলে ধীর পায়ে হেঁটে এসে আমাদের কোনো দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তাদের নাতনির লাশের পাশে গিয়ে বসলো। তাদের এই আচরণে আমি আর হৃদয় একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল রাজ্যের বিস্ময় আর চাপা ভয়। এই লোকগুলো কারা? এদের আচরণ এমন অদ্ভুত কেন? কোনো উত্তর না পেয়ে আমি আর হৃদয় কেবিনের দরজা বন্ধ করে দিয়ে সামনের ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় আমার হাতটা সেদিন প্রথমবার সামান্য কেঁপে উঠেছিল। আমরা সে অভিশপ্ত বাড়ি এবং তার আরও বেশি অভিশপ্ত বাসিন্দাদের পেছনে ফেলে ধুলো উড়িয়ে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সের কেবিনের দরজাটা বন্ধ করার সময় যে ধাতব শব্দটা হয়েছিল, সেটা যেন সেই রাতের নিস্তব্ধতায় এক অশুভ সংকেতের মতো শোনালো। আমি ইঞ্জিন চালু করে যত দ্রুত সম্ভব গাড়িটাকে সেই কাঁচা রাস্তা থেকে বের করে আনার চেষ্টা করতে লাগলাম। গাড়ির চাকা ভাঙা রাস্তার গর্তে পড়ে বারবার ভয়ঙ্করভাবে ঝাঁকুনি খাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওই ঝাঁকুনির চেয়েও বেশি জরুরি ছিল ওই গ্রাম এবং তার রহস্যময় পরিবেশ থেকে দূরে পালিয়ে যাওয়া। গাড়ির ভেতরে এক অস্বস্তিকর, দম বন্ধ করা নীরবতা। হৃদয় আমার পাশে কাঠ হয়ে বসে আছে। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল ও কতটা ভয় পেয়েছে। আমি ওকে স্বাভাবিক করার জন্য বললাম, কিরে, এমন চুপ করে আছিস কেন? ভয় পেলি নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু শুকনো একটা ঢোক গেলে আমার দিকে তাকালো। আমি আর কথা বাড়ালাম না, নিজের মনকে শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু সেই বৃদ্ধ বৃদ্ধার ভাবলেশীন মুখ, বিশেষ করে সে বৃদ্ধার নিষ্প্রাণ শীতল চোখ দুটো আমার মন থেকে কিছুতে সরছিল না। পেশাগত জীবনে কত কিছুই তো দেখেছি, কিন্তু এমন অনুভূতিহীন জীবন্ত লাশের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। তাদের মধ্যে কোনো মানবিকতার লেশমাত্র ছিল না। আমরা কাঁচা রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলাম। মসৃণ রাস্তায় গাড়ির গতি বাড়তেই ইঞ্জিনের শব্দ ছাড়ার কোনো আওয়াজ ছিল না। পেছনের কেবিনে 3 জন যাত্রী, একজন মৃত আর 2 জন জীবন মৃত। এই চিন্তাটা মাথায় আসতে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি মন থেকে এসব মুছে ফেলার জন্য গাড়ির FM রেডিওটা চালিয়ে দিলাম। কোনো একটা পুরনো দিনের গান বাজছিল, কিন্তু সেই সুরও যেন এই ভারী পরিবেশকে হালকা করতে পারছিল না। হঠাৎ গানের আওয়াজ ছাপিয়ে হৃদয় আমার কানের কাছে ফিসফিস করে বলল, রনি ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? ওর কণ্ঠস্বর ভয় কাঁপছিল। আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। বললাম, কিসের আওয়াজ? ইঞ্জিনের শব্দ ছাড়া তো কিছু শুনছি না। না ভাই, ঠিক আওয়াজ না, কেমন যেন একটা ফিসফিসানি, খুব আস্তে।
হৃদয় প্রায় আর্তনাদ করে বলল, মনে হচ্ছে পেছন থেকে আসছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? সারাদিন লাশের সাথে কাজ করে করে এখন হ্যালিসিনেশন হচ্ছে না? ও বড় হয়তো নিজেদের মধ্যে কথা বলছে। চুপচাপ বসে থাক। আমি কথাগুলো বললেও আমার নিজের কান দুটো সজাগ হয়ে উঠল। আমি রেডিওর ভলিউমটা কমিয়ে দিলাম। প্রথমে কিছু শুনতে পেলাম না, শুধু মসৃণ রাস্তায় টায়ারের একটানা ঘর্ষণের শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আমিও আওয়াজটা পেলাম। ঠিক ফিসফিসানি নয়, তার চেয়েও সূক্ষ্ম কিছু, যেন কেউ খুব নিচু স্বরে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কিছু একটা বলে চলেছে। বাতাসের শব্দের মতো, কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ আছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। এটা মানুষের গলার স্বর নয়, অন্তত আমি জীবনে যত মানুষের গলা শুনেছি তার সাথে এর কোনো মিল নেই। এটা আরো গভীর, আরো কর্কশ, যেন শুকনো পাতা ঘষার শব্দের সাথে কেউ গলা মেলানোর চেষ্টা করছে। আমি আর চোখে হৃদয়ের দিকে তাকালাম। ও 2 হাতে মুখ ঢেকে বিড়বিড় করে দোয়া দরদ পড়ছে। ওর ভয়টা আমার মধ্যেও সংক্রমিত হতে শুরু করেছে। আমি নিজেকে বোঝালাম হয়তো গাড়ির কোনো যন্ত্রাংশের সমস্যা, কিংবা বাতাসের শব্দটা এমন শোনাচ্ছে। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ আওয়াজটা একটা নির্দিষ্ট প্যাটার্নে আসছিল এবং যাচ্ছিল। হঠাৎ হৃদয় চিৎকার করে আমার হাতটা চেপে ধরল। ভাই, আওয়াজটা বাড়ছে, আমার একদম ভালো লাগছে না। ওই বড়ির হাব ভাব প্রথম থেকে আমার অদ্ভুত লাগছিল। আমার মনে হচ্ছে ওদের শরীরে কোনো খারাপ জিনিস, কোনো অজানা অস্তিত্ব ভর করেছে। ওদের চোখ দুটো দেখেছ? মনে হচ্ছিল যেন ওরা এই দুনিয়ার কেউ না। ওর কথাগুলো আমার বুকের গভীরে গিয়ে আঘাত করলো, কারণ আমিও ঠিক একই কথা ভাবছিলাম, কিন্তু মুখে প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না। সে বৃদ্ধার শীতল পলকহীন চোখ, তাদের অস্বাভাবিক নীরবতা, আর এখন এই অশরীরে ফিসফিসানি, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর ছবির জন্ম দিচ্ছিল আমার মনে। গাড়ির ভেতরের বাতাসটা যেন হঠাৎ করে ভারী হয়ে গেছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেবিনের ভেতরের অক্সিজেন কেউ শুষে নিচ্ছে। গাড়ির এসি চলছিল, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আমি মরিয়া হয়ে পেছনের দিকে তাকানোর জন্য রিয়ার ভিউ মিররটা অ্যাডজাস্ট করলাম, কিন্তু মিররে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। পেছনের কেবিনের ছোট্ট কাছের জানালা দিয়ে ভেতরটা আবছা দেখা যায়। আমি দেখলাম সে বৃদ্ধ আর বৃদ্ধা তাদের নাতনির লাশের দুপাশে একইভাবে পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের মধ্যে কোনো নড়াচড়া নেই, কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ আসছে না। তাহলে এই ফিসফিসানির উৎস কোথায়? আমার মনে হলো আওয়াজটা যেন গাড়ির দেয়াল থেকে, ছাদ থেকে, সব জায়গা থেকে একসাথে আসছে। এটা কোনো নির্দিষ্ট উৎস থেকে আসছে না, বরং এটা আমাদের ঘিরে ধরেছে। আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হৃদয় তখন ভয়ে কান্নার সুরে বলল, রনি ভাই, গাড়ি থামিও না, যত জোরে পারো চালাও। আমাদের এখান থেকে বের হতে হবে। আমার মনে হচ্ছে আমরা কোনো সাধারণ লাশ নিয়ে যাচ্ছি না, আমরা কোনো এক অশুভ সত্তাকে আমাদের গাড়িতে তুলে নিয়েছি। হৃদয় শেষ কথাটা আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করলো। এই শব্দ দুটোই যেন এতক্ষণের সমস্ত ছোট বড় সব অনাকাঙ্ক্ষিত ঘটনার একটা ভয়ঙ্কর উপসংহার টেনে দিল। আমি আর কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে, শুধু অ্যাক্সেলেটরের ওপর আমার সমস্ত শক্তি প্রয়োগ করলাম। আমাদের অ্যাম্বুলেন্স তখন রাতের হাইওয়ের বুক চিরে এক উন্মত্ত গতিতে ছুটে চলেছে। কিন্তু আমরা কি সত্যিই কোনো গন্তব্যের দিকে যাচ্ছিলাম, নাকি এক ভয়ঙ্কর ফাঁদের গভীরে তলিয়ে যাচ্ছিলাম, তা বোঝার কোনো উপায় ছিল না। আমাদের অ্যাম্বুলেন্স তখন যেন একটা লাগাম ছাড়া ঘোড়ার মতো হাইওয়ের বুক চিরে ছুটে চলেছে। আমার পা অ্যাক্সেলেটরে এমনভাবে চেপে বসেছিল যে মনে হচ্ছিল ওটা আমার পায়ের অংশ নয়, গাড়ির একটা অংশ হয়ে গেছে। স্পিডোমিটারের কাঁটা 120 ছুঁই ছুঁই করছে। ইঞ্জিনের তীব্র গর্জন আর বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সে অশুভ ফিসফিসানিটা হয়তো তখনও ছিল, কিন্তু আমাদের গতির কাছে তা আপাতত চাপা পড়ে গিয়েছিল। আমার মস্তিষ্কের ভেতরে তখন একটাই চিন্তা, পালাতে হবে যত দ্রুত সম্ভব। এই গাড়ির ভেতরের অশুভ অস্তিত্বটাকে নিয়ে শহরের আলোর মধ্যে পৌঁছাতে হবে। আলো, অনেক মানুষের ভিড়, এগুলোই হয়তো আমাদের বাঁচাতে পারে। হৃদয় পাশে বসে তখনও বিড়বিড় করে দোয়া পড়ছে। ওর চোখ দুটো ভয়ে বন্ধ। ওর অবস্থা দেখে আমার ভয়টা দ্বিগুণ হয়ে যাচ্ছিল, কিন্তু চালকের আসনে বসে ভয় পেলে চলবে না। আমি নিজেকে শক্ত রাখার জন্য বারবার কোরআনের ছোট ছোট সূরাগুলো মনে মনে আওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে সবকিছু কেমন যেন গলিয়ে যাচ্ছিল। আমরা যখন জঙ্গলের সবচেয়ে গভীর আর নির্জন অংশটা পার হচ্ছিলাম, ঠিক তখনই ঘটল সে বিপর্যয়। প্রথমে গাড়ির হেডলাইটটা কয়েকবার দপ দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। এটা ভালো লক্ষণ নয়। তারপরই গাড়ির ইঞ্জিনটা কয়েকবার খপ খপ করে কাশের মতো তীব্র ঝাঁকুনি দিয়ে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের উন্মত্ত গতিটা কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গিয়ে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা হাইওয়ের মাঝখানে স্থির হয়ে দাঁড়ালো। চারদিকে হঠাৎ করে নেমে এলো
এক অসহনীয় নিকোষ কালো অন্ধকার আর কবরের মতো নিস্তব্ধতা। ইঞ্জিনের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় ঝিঝি পোকার একটানা ডাক এখন যেন আরো বেশি তীক্ষ্ণ আর ভয়ঙ্কর শোনাচ্ছে। কি হলো রনি ভাই? গাড়ি থামলো কেন? হৃদয়ের গলার স্বর শুনে মনে হলো ও যেন এখনই কেঁদে ফেলবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জানি না। ইঞ্জিনটা হঠাৎ অফ হয়ে গেল। আমি বেশ কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ড্যাশবোর্ডের আলো নিভে গেছে। গাড়িটা যেন এক মুহূর্তে একটা জীবন্ত যান থেকে নিষ্প্রাণ ধাতব কফিনে পরিণত হয়েছে। এখন কি হবে ভাই? হৃদয়ের কণ্ঠে তখন রাজ্যের হতাশার ভয়। আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম, চিন্তা করিস না, হয়তো ছোট কোনো সমস্যা। আমি বনেটটা খুলে দেখেছি, তুই গাড়ির ভেতরেই থাক, দরজাটা লক করে দে। কথাটা বললেও আমার নিজেরই এক পায়ে গনের সাহস হচ্ছিল না। এই গা ছমছমে অন্ধকারে গাড়ি থেকে নামার চিন্তাটাই আমার রক্ত হিম করে দিচ্ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে দরজার লকটা খোলার জন্য হাত বাড়ালাম। ঠিক তখনই আমার কানে একটা নতুন শব্দ এলো, একটা মৃদু খসখসে শব্দ পেছনের কেবিন থেকে আসছে। আমি আর হৃদয় দুজনেই একসাথে চমকে উঠলাম। আমরা একে অপরের দিকে তাকালাম, দুজনের চোখেই তীব্র ভয়। শব্দটা এমন যেন কেউ শুকনো কাঠের মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। খস খস খস, একটা নির্দিষ্ট ছন্দে শব্দটা হয়েই চলেছে। হৃদয় ফিসফিস করে বলল, ভাই এটা কিসের শব্দ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এতক্ষণ ধরে যে অশুভ শক্তিটা শান্ত হয়ে বসেছিল, গাড়িটা থামার সাথে সাথে সেটা এখন জেগে উঠেছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে হৃদয়ের একটা গলা ফাটানো বিকট চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। আমি প্রায় লাফিয়ে উঠে ওর দিকে তাকালাম। আমি দৌড়ে গাড়ির কেবিনের কাছে যেতেই দেখলাম ও ভয়ে থর থর করে কাঁপছে। চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম। মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। ও পাগলের মতো কেবিন থেকে বের হওয়ার জন্য দরজার হাতলটা ধরে টানা হেঁচড়া করছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে বললাম, আরে কি হয়েছে? এমন করছিস কেন? চিৎকার করছিস কেন? হৃদয় কোনো কথা বলতে পারছিল না। ও শুধু কাঁপা কাঁপা আঙুলে পেছনের দিকে, ড্রাইভার আর পেছনের কেবিনের মাঝখানের ছোট্ট স্লাইডিং জানালাটার দিকে ইশারা করলো। সেই জানালাটা আমরা সবসময় সামান্য ফাঁকা করে রাখি, যাতে পেছনের পরিস্থিতি বোঝা যায়। কি কি দেখেছিস ওখানে? আমি মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম। হৃদয় তখন কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, রনি ভাই, ওই ওই বুড়োটা, আমি ওই জানালা দিয়ে পেছনে দেখছিলাম। বুড়োটা আমার দিকেই তাকিয়েছিল, কিন্তু কিন্তু তার চোখে কোনো মনে ছিল না রনি ভাই। শুধু দুটো কালো গভীর গর্ত, যেন কেউ চোখ দুটো তুলে নিয়েছে। আর আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তার ঠোঁটের কোণে রক্ত লেগেছিল। সে হাসছিল। ওর কথাগুলো আমার মস্তিষ্কে যেন কেউ গরম শীষে ঢেলে দিল। আমি অবিশ্বাসে মাথা নাড়লাম। বললাম, তোর মাথা একদম খারাপ হয়ে গেছে, ভয়ে আবল তাবল বকছিস। এসব মনের ভুল। কিন্তু আমার নিজের মন বলছিল হৃদয় মিথ্যে বলছে না, ওর ভয়টা সত্যি। ওর বিবর্ণ মুখ, বিস্ফারিত চোখ, এগুলো কোনো অভিনয়ের ফল হতে পারে না। আমি ওকে শান্ত করার বৃথা চেষ্টা করতে করতে কাপা পায়ে নিজেই সেই ছোট্ট জানালাটার দিকে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। কি দেখতে চলেছি আমি? হৃদয়ের কথা কি সত্যি? আমি যখন জানালায় চোখ রাখলাম, তখন আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি যা দেখলাম তা হৃদয়ের বর্ণনার চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। সেই বৃদ্ধ লোকটি সত্যি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো সত্যি নেই, শুধু দুটো শূন্য অন্ধকার কোটর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে তার পাশে শোয়ানো তার নাতনির লাশের ওপর ঝুঁকে আছে। ছেলেটার বুকের ওপর যে সাদা চাদরটা ছিল সেটা সরানো। আর সে বৃদ্ধ তার নিজের আঙুল দিয়ে ছেলেটার বুকের কাঁচা মাংস চিরে চিরে খাচ্ছে। তার মুখে ঠোঁটের কোণে লেগে আছে টাটকা রক্ত। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা তীব্র ভয়ের স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমি চিৎকার করে পেছনে সরে এলাম। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্ঞান হারাবো। আমি আর হৃদয় দুজনেই বুঝতে পারলাম আমরা কোনো সাধারণ মানুষ বা লাশের সাথে ভ্রমণ করছি না। আমরা এক মাংস খেকো নরপিচাসের খপ্পরে পড়েছি। আমি ওকে কোনো মতে বললাম, হৃদয় যাই হোক, গাড়ি থেকে নামা যাবে না। আমার কথা শেষ হতে না হতেই পেছনের কেবিনের দরজায় ভেতর থেকে কেউ সজোরে ধাক্কা মারতে শুরু করলো। ধাম ধাম ধাম, যেন কেউ একটা ভারী হাতুড়ি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। সেই সাথে ভেতর থেকে ভেসে আসছিল এক পৈশাচিক ঘর ঘরে আওয়াজ। সেটা মানুষের হাসি বা কান্না কিছুই নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। আমরা দুজন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুধু আল্লাহকে ডাকতে থাকলাম। আমাদের পালানোর আর কোনো পথ ছিল না। আমরা এক চলন্ত কফিনের ভেতরে দুই জীবন্ত লাশ হয়ে আটকে পড়েছিলাম।
ভেতর থেকে আসা সেই পৈশাসিক ধাক্কার শব্দে আমাদের দুজনেরই আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ যমদূত দরজায় করাঘাত করছে। প্রতিটি ধাক্কায় পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠছিল। আমি আর হৃদয় ভয়ে একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরেছিলাম যেন সেটাই আমাদের জীবনের শেষ আশ্রয়। আমাদের মুখ দিয়ে তখন কোনো কথা সরছিল না, শুধু ঠোঁট নড়ছিল আর অবিরত আল্লাহর নাম বেরিয়ে আসছিল। আমার মনে হচ্ছিল এই বুঝেই পেছনের কেবিনের ওই পাতলা অ্যালুমিনিয়ামের দরজাটা ভেঙে যাবে আর ওই নরপিছাসটা আমাদের ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়বে। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, হয়তো কয়েক মিনিট, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যেন অনন্তকাল। হঠাৎ পেছনের ধাক্কাধাক্কির শব্দটা থেমে গেল। আমরা দুজন ভয়ে ভয়ে কান খাড়া করে রইলাম। চারদিকে আবার সেই কবরের মতো নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ আমরা জানি ওপাশে কি অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা গলায় হৃদয়কে বললাম, শব্দ থেমে গেছে। হৃদয় কোনো উত্তর দিল না। ও হয়তো ভয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আমি মরিয়া হয়ে আবার গাড়ির চাবিটা ঘোরালাম। একবার, দুইবার, তিনবার, না, কোনো সাড়া নেই। গাড়িটা যেন চিরকালের জন্য অচল হয়ে গেছে। আমি হতাশ হয়ে স্টিয়ারিং হুইলের ওপর মাথা রেখে দিলাম। আমাদের সব আশা শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা এলো, একটা মরিয়া পাগলাটে চিন্তা। আমি হৃদয়কে বললাম, শোন, যা হওয়ার হবে, আমি আরেকবার চেষ্টা করব, তুই শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাক। এই বলে আমি আবার চাবিটা ইগনিশনে ঢোকালাম। তারপর চোখ বন্ধ করে আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাকলাম, ইয়া আল্লাহ, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নেই, দয়া করো। এই বলে আমি চাবিতে মোচড় দিলাম, আর অবিশ্বাস্যভাবে একটা তীব্র গর্জন করে গাড়ির ইঞ্জিনটা জীবন্ত হয়ে উঠল। ড্যাশবোর্ডে আলো জ্বলে উঠল। হেডলাইটটা রাতের অন্ধকারকে চিরে দিল। মনে হলো যেন কোনো দৈব শক্তি আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গিয়ার ফেলে অ্যাক্সেলেটরে এমনভাবে চাপ দিলাম যে চাকাগুলো হাইওয়ের ওপর তীব্র আর্তনাদ করে উঠল। আমাদের অ্যাম্বুলেন্স আবার ছুটতে শুরু করলো। আমি আর পেছনে তাকানোর সাহস করিনি, শুধু সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হৃদয় তখন কিছুটা ধাতস্থ হয়েছে। ও ফিসফিস করে বলল, রনি ভাই, গাড়ি আর থামিও না, প্লিজ, আর থামিও না। আমি বললাম, না, আর থামবে না, সোজা হাসপাতালে গিয়ে থামবে। আমরা দুজনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সবচেয়ে বড় বিপদটা কেটে গেছে, কিন্তু আমরা জানতাম না আসল বিভীষিকা তো তখনও বাকি। কিছু দূর যাওয়ার পর হৃদয় হঠাৎ বলে উঠল, রনি ভাই, আবার ওই আওয়াজটা আসছে। আমি কান খাড়া করলাম। হ্যাঁ, এবার কোনো ফিসফিসানি নয়, স্পষ্ট ধস্তাধস্তির আওয়াজ। পিছনের কেবিন থেকে আসছে, যেন কেউ কারোর সাথে মারামারি করছে, জিনিসপত্র ছোড়াছড়ি করছে। আমি কিছুই বললাম না, চুপ করে গাড়ি চালাতে লাগলাম। ভাবলাম যা হচ্ছে হোক, আমি আর গাড়ি থামাবো না। কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ করে আমি হৃদয়কে বলে উঠলাম, কিরে হৃদয়, তুই কি গাড়ির পেছন থেকে ধস্তাধস্তির মতো আওয়াজ পাচ্ছিস? আমার কিন্তু এবার স্পষ্ট মনে হচ্ছে। এবার হৃদয় যে এতক্ষণ ধরে ভয়ে সিটিয়েছিল কিছুটা নড়ে চড়ে বসলো আর বলল, হ্যাঁ রনি ভাই, আমি তো অনেকক্ষণ ধরেই আওয়াজ পাচ্ছি, কিন্তু ভাবলাম এবারও আমার মনের ভুল নাকি, তাই আর কিছু বলিনি তোমাকে। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করতে শুরু করলো। কি হচ্ছে পেছনে? ওই বৃদ্ধ কি এবার তার স্ত্রীর ওপর চড়াও হলো? আমি হৃদয়কে বললাম, হৃদয়, খুব সাবধানে একবার ক্যাবিনেটের ওই ফাঁক দিয়ে পেছনে দেখ তো কি হচ্ছে। সে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু পর মুহূর্তে সে যা দেখলো তা দেখে এবার আর তার অবাক লাগলো না, বরং ভয়ে তার রোহ কেঁপে উঠল। ওর চোখ দুটো আবার বিস্ফারিত, মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম, কি কি দেখেছিস? সব ঠিক আছে তো নাকি? হৃদয় কোনো কথা বলতে পারলো না, শুধু কাঁপা কাঁপা গলায় বলল, রনি ভাই, আমি কিছু বলতে চাচ্ছি না, তুমি শুধু গাড়িটা থামাও, থামিয়ে নিজের চোখে দেখো। ওর গলার স্বরে এমন এক ভয়াবহতার ইঙ্গিত ছিল যে আমার আর এক মুহূর্ত গাড়ি চালানোর সাহস হলো না। আমি রাস্তার পাশে সশব্দে ব্রেক কষে গাড়িটা থামালাম। কাঁপা কাঁপা পায়ে আমি নিজেই ক্যাবিনেটের ছোট্ট জানালা দিয়ে ওই পাশটায় তাকালাম, আর যা দেখলাম তাতে আমারও পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের দরজার ভেতর থেকে মজবুত করে লাগানো, কিন্তু ভেতরে কেউ নেই। সেই বৃদ্ধ দম্পতি, তাদের নাতনির লাশ, কিছুই নেই। পুরো অ্যাম্বুলেন্সটা ভেতর থেকে একদম ফাঁকা, যেন আমরা শুরু থেকে একটা খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম। এবার তো আমাদের দুজনেরই হাত পা কাঁপুনি শুরু হয়ে গেল। আমাদের মস্তিষ্কে আর কোনো যুক্তি কাজ করছিল না। এটা কিভাবে সম্ভব? চলন্ত গাড়ি থেকে তিনজন মানুষ, যার মধ্যে একজন মৃত, তারা কিভাবে উধাও হয়ে যেতে পারে? কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমরা। শেষে দুজনেই প্রায় একরকম টলতে টলতে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিলাম। আমাদের নিশ্চিত হতে হবে আমরা যা দেখছি তা সত্যি নাকি আমাদের মস্তিষ্ক আমাদের সাথে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে। থরথর করে কাঁপতে কাঁপতে আমরা গাড়ি থেকে নামলাম। হাইওয়ের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি,
কিন্তু সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ আমরা জানি এই নির্জন রাস্তায় এখন অন্য কোনো গাড়ির আসার সম্ভাবনা শূন্য। রাতের হিমেল বাতাস আমাদের ঘর্মাক্ত শরীরে লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। আমরা টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে গেলাম। দরজাটা বাইরে থেকে লক করা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা স্পষ্ট দেখেছিলাম সেই বৃদ্ধা ভেতরে ওঠার পর আমরাই বাইরে থেকে দরজা লক করেছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম দরজা ভেতর থেকে লাগানো, আর এখন সেটা বাইরে থেকে লক করা। আমাদের মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি কাঁপা কাঁপা হাতে চাবি দিয়ে লকটা খুললাম। হৃদয় আমার পেছনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার শরীরের সাথে মিশে যাবে। আমি দরজার দুটো পাল্লা ধরে সজোরে টান দিলাম। ক্যাচ করে একটা কর্কশ শব্দ করে দরজাটা খুলে গেল। আমরা ভয়ের তো চোখে ভেতরে উকি দিলাম। যা দেখছিলাম তাই সত্যি। ভেতরটা একদম হাড় হিম করা শূন্যতা নিয়ে পড়ে আছে। স্ট্রেচারটা খালি, তার উপর রাখা সাদা চাদরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিচ্ছু নেই। মনে মনে দুজনেই আল্লাহর নাম জপছিলাম আর একে অপরের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রইলাম। আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের সাথে খুব খারাপ, খুব অস্বাভাবিক কিছু একটা ঘটছে। কোনো সাধারণ যুক্তিতে যার ব্যাখ্যা হয় না। হৃদয় প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার হাতটা খামচে ধরে বলল, রনি ভাই, আমার খুব ভয় করছে। আমাদের আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না। নিশ্চয়ই এখানে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে আমাদের সাথে। কিছু হওয়ার আগে চলো আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে পালাই। আমি ওর কথায় সায় দিয়ে হ্যাঁসূচক মাথা নাড়লাম। আমাদের দুজনেরই তখন একটাই চিন্তা, কিভাবে এই অভিশপ্ত জায়গা থেকে বাঁচব। দুজনেই যখন প্রায় দৌড়ে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। আমাদের থেকে আনুমানিক 20-25 কদম দৌড়ে রাস্তার ধারে চাঁদের আবছা আলোয় আমরা সেই বৃদ্ধ দম্পতি আর ছেলেটাকে দেখতে পেলাম। তারা রাস্তার পাশে ঘাসের ওপরে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আমরা তাদের যে বিভৎস অবস্থায় দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমাদের মনে হলো যেন আমাদের হৃৎপিণ্ডটা থেমে গেছে আর আমরা জীবন্ত পাথর হয়ে গেছি। আমরা দেখলাম সে বৃদ্ধ দম্পতি, অর্থাৎ ছোট ছেলেটার দাদা দাদি, ছেলেটাকে মাঝখানে রেখে ওর পেটের নরম অংশ ধারালো নখ দিয়ে খুবলে খুবলে খাচ্ছে। তারা যেন কোনো হিংস্র জানোয়ার। তাদের মুখে লেগে আছে রক্তের ধারা, যা চাঁদের আলোয় চকচক করছে। আর সেই ছেলেটা, যার পেট থেকে নাড়ি ফুঁড়ে বের করে খাওয়া হচ্ছে, সে কোনো কষ্ট প্রকাশ না করে আমাদের দিকে, অর্থাৎ হৃদয় আমার দিকে তাকিয়ে একটা বিভৎস বাঁকা ঠোঁটের হাসি দিচ্ছে। সে হাসিতে না ছিল আনন্দ, না ছিল কষ্ট, ছিল শুধু এক নারকীয় পৈশাচিক উল্লাস আর আমন্ত্রণ। তার চোখ দুটো জল করছিল, যেন দুটো জ্বলন্ত কয়লা। এই দৃশ্য দেখে হৃদয় ভয়ে জমে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। আমার হাত পা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। ভয় আমাদের দুজনেরই দিশেহারা অবস্থা। মনে হচ্ছিল আমাদের পা দুটো মাটিতে গেঁথে গেছে, আমরা আর নড়তে পারছিলাম না। হঠাৎ হৃদয় সম্মিত ফিরল। ও ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ভাই পালাও, তাড়াতাড়ি গাড়ি চালাও, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওরা আমাদেরও শেষ করে ফেলবে। ওর চিৎকারে আমারও ঘোর কাটলো। দুজনে কোনো মতে আল্লাহর নাম নিতে নিতে গাড়িতে উঠে বসলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে প্রথমবারে চাবিটাই ইগনিশনে ঢোকাতে পারছিলাম না। কোনো ক্রমে গাড়ি স্টার্ট দিয়ে যখন চাকা ঘোরাতে শুরু করলাম, তখন আমি সাইড ভিউ মিররে দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটি স্থির চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওর দাদা দাদি পশুর মতো ওর শরীরের কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। সেই দৃশ্য আমার মস্তিষ্কে চিরদিনের জন্য গেঁথে গেল। আমরা পাগলের মতো অ্যাক্সেলেটরে চাপ দিয়ে গাড়ি চালিয়ে ওই তিনজনকে অতিক্রম করে সামনের দিকে চলে গেলাম। গাড়ির ভেতর ভয়ে আর আল্লাহর নাম জপতে জপতে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। আমি হৃদয়কে কঠোর গলায় বললাম, হৃদয়, যাই হয়ে যাক, খবরদার ভুলেও একবারও পেছনে তাকাবে না, শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাক। হৃদয় ভয়ে কোনো কথা বলতে পারলো না, শুধু ঘন ঘন মাথা নেড়ে সায় দিল। গাড়ি চালাতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। পুরো শরীর কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারবো না। কিন্তু তারপরেও প্রাণের মায়ায় আমি থামলাম না। আমি জানতাম থামলে মৃত্যু। গাড়ি চালিয়ে গেলাম, কিন্তু আমাদের ভয়াবহ অভিজ্ঞতার শেষ তখনও হয়নি। আমাদের আসল মানসিক অত্যাচার তো তখন শুরু হলো। কিছুক্ষণ পর পরই প্রতি 10-15 মিনিট পর আমরা রাস্তার সামনে ওই একই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল, আমরা দেখছিলাম রাস্তার এক পাশে সেই দম্পতি ছেলেটার পেট খুবলে খাচ্ছে, আর ছেলেটা আমাদের দিকে তাকিয়ে সেই বিভৎস হাসি হাসছে। একবার, দুইবার, তিনবার আমরা যতবারই ভাবছিলাম ওদের পেরিয়ে এসেছি, ততবারই ওরা কোনো এক অস্বাভাবিক উপায়ে আমাদের সামনে আবির্ভূত হচ্ছিল, যেন ওই রাস্তাটা একটা চক্রবজ্র আর আমরা তার ভেতরে আটকে পড়েছি। ওরা আমাদের যেতে দেবে না। ভয়ে আমরা দুজনেই এবার হাউমাউ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমাদের গলার স্বর কাঁপছিল, কিন্তু আমরা থামিনি।
আমাদের তখন একটাই বিশ্বাস ছিল, একমাত্র আল্লাহর কালামই আমাদের এই শয়তানের ফাঁদ থেকে বাঁচাতে পারে। কোনো মতে সেই ভয়ঙ্কর রাস্তা পার করে যখন দূর থেকে হাসপাতালের উজ্জ্বল আলো দেখতে পেলাম, তখন মনে হলো যেন সাক্ষাৎ আজরাইলের হাত থেকে ছাড়া পেলাম। আমাদের আর গায়ে কোনো শক্তি বা মনে কোনো সাহস অবশিষ্ট ছিল না। আমরা যখন হাসপাতালে এসে পৌঁছালাম, তখন ভোরের আজান হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্সটা এমার্জেন্সির সামনে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থামালাম। দ্বিতীয়বার ওই অ্যাম্বুলেন্সে বসে বাড়ি ফিরে যাওয়ার কথা আমরা ভাবতেও পারছিলাম না। তাই আমরা হাসপাতালের সামনে এক চাওয়ালার দোকানে সে রাতটা থাকার জন্য অনুমতি চাইলাম। আমরা যখন এসে পৌঁছেছিলাম, তখন চাওয়ালা সবেমাত্র ঝাঁপ ফেলে দোকান বন্ধ করছিল। আমাদের এমন বিধ্বস্ত, ঘর্মাক্ত আর ফ্যাকাশে অবস্থা দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই আপনাগো, এমন দশা কেন? কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? আমরা শুধু বললাম, চাচা, আজ খুব খারাপ কিছুর হাত থেকে দুজনে প্রাণে বেঁচে ফিরেছি। শুধু এতটুকুই বুঝে রাখেন, একটু বসার জায়গা হবে? চাওয়ালা হয়তো ভাবলো আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, রাতের বেলা কত কিছুই তো দেখি, আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটা খুব স্বাভাবিক। তাই তিনি আর কিছু না বলে আমাদের দোকানের বেঞ্চিতে থাকার অনুমতি দিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালে আমি আর হৃদয় প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম। সেই জ্বর সাধারণ জ্বর ছিল না, ছিল ভয়ের জ্বর। আমাদের দুজনের শরীরে প্রচন্ড ব্যথা আর ঘুমের মধ্যে আমরা সেই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। প্রায় 15 দিন পর্যন্ত আমরা হসপিটালে ভর্তি ছিলাম। ডাক্তাররা কোনো রোগের কারণ খুঁজে পায়নি, শুধু বলেছিল পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে আমরা আবার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে এসেছি। পেট চালানোর জন্য এছাড়া উপায় ছিল না। কিন্তু আমাদের মনে সেই রাতের যে ভয়ের দাগ পড়েছে, সেই ক্ষত চিহ্ন হয়তো এই জীবনে আর কোনোদিনও মুছবে না। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন মেসবা ধানমন্ডি থেকে, এবং এই কাহিনীটি তার বাবার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, 80 দশকে ঘটে যাওয়া। তো যাই হোক, যখনকার কাহিনী এটি, তখন ঢাকা শহর বেশ নীরব ছিল, এখনকার মতো এতটা সরব, এত শোরগোলে পরিপূর্ণ ছিল না। আর মেসবারা থাকতো একটা আবাসিক এলাকায়, কোনো একটা জায়গায়, যে জায়গাটা বেশ নীরব নিথর ছিল, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি খুব কাছাকাছি একটা একটা লেক ছিল, সেখানে মাছ ধরা যেত। এবং সেই মাছ ধরার জায়গাটা বেশ সুন্দর ছিল, গাছগাছালিতে ঘেরা, এবং সেখানে মাছ ধরার জন্য বেশ সুন্দর সুন্দর চৌকি বানানো ছিল লেকের বিভিন্ন প্রান্তে। এবং মানুষের বিশেষ করে মাছ শিকারের ইচ্ছেটা জাগতো সন্ধ্যার পরে, কারণ সন্ধ্যার পরেই সেখানে মাছ শিকার জমে উঠত। মেজবার বাবা একজন পেশায় ব্যবসায়ী ছিলেন, এবং তিনি সন্ধ্যার পরে তার সাথে কয়েকজন বন্ধু, শৌখিন বন্ধু, যারা সবাই মাছ ধরতো। আসলে সেই সময় ফিশিং রড দিয়ে মাছ ধরাটা আসলে একটা বেশ শৌখিন ব্যাপার ছিল, এবং মেজবার বাবা বেশ শৌখিন ছিলেন। তিনি প্রায় মাঝে মাঝেই সন্ধ্যার পরে চলে যেতেন তার বন্ধুদের নিয়ে মাছ ধরতে। আর তিনি মাছ ধরার জন্য অনেক দূর দূরান্তে চলে যেতেন, তার বাসা থেকে অনেক দূরেও অনেক জায়গা ছিল, সেখানে বিভিন্ন নিমন্ত্রণ পেলে চলে যেতেন তার বন্ধুদের সাথে, পরিচিত মানুষদের সাথে। এমনকি ঢাকার বাইরেও তিনি গিয়েছেন শুধুমাত্র মাছ ধরার জন্য। সেই সময়, মানে এটা কিন্তু এখনকার সময় না, এখনকার সময় অনেকেই যান বা অনেকেই হয়তো যেতে পারেন, সুবিধাটা এতটা এসে পড়েছে, বাট তখন কিন্তু বেশ বেশ কঠিন ছিল। মেজবা, এটা বলার কারণ হচ্ছে মেজবা বুঝিয়েছে যে তার বাবা এতটাই শৌখিন ছিল যে তিনি কোথাও এই মাছ ধরার এক নিমন্ত্রণ পেলেই তিনি তার জিনিসপত্র গুটিয়ে, তার একটা পাবলিক স্টারলেট কার ছিল, সেটার মাঝে সব নিয়ে তিনি রওনা দিয়ে দিতেন যেখানে এই নিমন্ত্রণ পেতেন। আর তার এলাকার কাছাকাছি যে জায়গা, যেখানে তিনি মাছ ধরার একটা প্রায় তার মাঝে মাঝেই মাছ ধরা হতো, সেই জায়গাটাও ছিল বেশ সুন্দর একটা লেক। এবং সেই লেকের আশেপাশে মাছ ধরার জন্য, ছিপ ফেলার জন্য সুন্দর করে মাচান বানানো ছিল। এবং সন্ধ্যার পরে তার যারা পরিচিত 2-1 আরো তার মতো মানুষ আছে, তাদেরকে নিয়ে তিনি চলে যেতেন সেখানে গিয়ে বসতেন মাছ ধরতে, এবং মাঝে মাঝেই ভালো ভালো মাছ ধরে তিনি চলে আসতেন সেখান থেকে। তো মেজবাও তখন তিনি ছোট ছিলেন, খুবই ছোট, তার বাবার সাথে 2-1 গিয়ে দেখেছেন সেই মাছ ধরা, এবং তার কাছে বেশ ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লাগতো যেটা মেজবা লিখেছে, যে সন্ধ্যার পরে যাওয়া হতো সেখানে, কারণ মাছ ধরা যারা বসতো, তারা সবাই সন্ধ্যার পরে বসতো। এবং সন্ধ্যার পরে বসার কারণে যেটা হতো যে ওই এলাকায় ঢোকার সময় দেখা যেত বেশ অনেক গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হতো তাদের, এবং মেজবার কাছে বেশ রোমাঞ্চকর মনে হতো তখনকার এই ব্যাপারটা আর কি। সেই গাছগাছালির মাঝ দিয়ে তিনি আর তার বাবা হেঁটে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তার বাবা, হয় তার কাছে কখনো হ্যারিকেন থাকতো, এবং মাঝে মাঝে দেখা যেত যে একটা হ্যাচাক লাইট ছিল ছোট, সেটা জ্বালিয়ে
তার বাবা বসে পড়তেন সেখানে, এবং সেখানে তিনি দেখতেন যে আরো দূরে দূরে আরো মাছ ধরার মানুষ আছে যারা শৌখিন ভাবে মাছ ধরছে সেখানে, এবং সেই মাচার উপর বসে মাছ ধরা আনন্দটা অন্যরকম ছিল, সেটা মেজবা বলেছে। তবে তার খুব একটা সুযোগ হয়নি বাবার সাথে যাওয়ার, 2-1 বার তিনি যেতে পেরেছেন। যাই হোক, যখনকার কাহিনী তার বলছেন, ব্যাপারটার সাথে অবশ্যই মাছের একটা সংযোগ তো আছেই, এবং তার বাবা বলেছে যে মাছ ধরতে গিয়ে অনেক কিছুই তার বাবা জীবনের দেখেছেন, সম্মুখীন হয়েছেন, তবে এটা ছিল তার জীবনে দেখা একটা বেশ বেশ কঠিন একটা অভিজ্ঞতা। যাই হোক, তো সেদিনকার ব্যাপার, সেদিন তার বাবা বেশ অবসরে ছিলেন, সেদিন তার বাবার কোনো কাজ ছিল না, সারাদিনই তিনি বাসায় বসে আশপাশ করছিলেন, যেহেতু কিছু করার নেই, এবং সারাদিনে বেশ গুমোট আবহাওয়া ছিল, বেশ গুমোট আবহাওয়া, বেশ কঠিন একটা অবস্থা, এবং সেই সময় মাঝে মাঝে বিদ্যুৎ থাকতো না, প্রায় বিদ্যুৎ থাকতো না। তো সুতরাং বাসার মধ্যে যে মানুষের এয়ার কুলার চালিয়ে যে কাজ হতো সেটাও খুব একটা হতো না, কারণ এয়ার কুলার চালিয়ে রাখলেও দেখা যেত বিদ্যুৎ চলে গেছে, গরমে আসলে ভ্যাপসা ওঠা অবস্থা ছিল। তো যাই হোক, গরমে বেশ কষ্ট পাচ্ছিলেন, তার বাবা আবঝাপ করছিলেন, এবং তিনি প্ল্যান করছিলেন যে পারলে তিনি বিকেলে বেরিয়ে যেতেন, তার ছিপ নিয়ে কোথাও যে বসতেন পানির পাশে মাছ ধরতে। তো বিকেলে যাওয়া যায় যেখানে তারা মাছ ধরতেন সেখানে, কিন্তু জাস্ট ওনার অভ্যস্ততা হচ্ছে সন্ধ্যার পরে, সেটা তার কাছে ভালো লাগতো, এবং তার কাছে নাইট ফিশিংটার মাঝে সে একটা আনন্দ পেতেন তিনি। তো এই কারণেই তিনি যান। তো তিনি ছটফট করছিলেন সারা দুপুর, এবং তিনি তার বিভিন্ন বন্ধুকে ফোন করলেন দিনের বেলা যে যাবে নাকি। তো খুব একটা সাড়া পাচ্ছিলেন না। তো তার মাঝে তার এক বন্ধুর সাথে তিনি কথা বললেন, এবং তিনি বললেন যে যাবেন সন্ধ্যার পরপরই। তো মেজবার বাবা সারাদিনের এই ছটফটানি শেষ হলো, সন্ধ্যার দিকে তিনি মাগরিবের নামাজ পড়লেন, এবং তখন সন্ধ্যা হয়ে গেছে, তিনি বেরোবেন। তো এই সময়টাই শুরু হলো গুড়গুড় গুড়গুড় শব্দ, এবং এর মধ্যে হালকা দেখা গেল যে বাতাস শুরু হয়ে গেছে, চারিপাশে বাতাস বইছে এবং আকাশে মেঘ। তো মেজবার আম্মা তাকে বললো যে আপনি বের হবেন না, এর কি দরকার, এর মধ্যে বৃষ্টি হয়ে নামলে তার অবস্থা খারাপ। সেখানে তিনি বললেন না, কিচ্ছু হবে না। তিনি বাসা থেকে তার একটা বর্ষাতি ছিল, তার একটা রেইনকোট, সেটা তিনি নিলেন, এবং তার জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিলেন। তখনও বৃষ্টি নামেনি, তিনি বেরিয়ে গেছেন সেখান থেকে। তো যাই হোক, এতটুকু মেজবার নিজের চোখেও দেখা তার বাবার বেরিয়ে যাওয়া। তারপরের কাহিনীগুলো তার বাবার কাছ থেকে শোনা। যাই হোক, মেজবার বাবা যখন বেরিয়ে গেলেন, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি তার বন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন, তার বন্ধুর দাঁড়িয়ে থাকার কথা একটা জায়গায় এসে, বাসা থেকে খুব বেশি দূরে না, লেক এলাকা। তো তিনি হাঁটছেন সন্ধ্যার পরে বেশ চলে আসছেন। তো তিনি যেই জায়গাটায় আসছেন, একটা মোড়ে যেখানে নাকি বন্ধুর সাথে দেখা হওয়ার কথা, তার থেকে বেশ কিছুটা আসার আগেই প্রচন্ড বৃষ্টি শুরু হলো। অল অফ এ সাডেন ঝপ করে বৃষ্টি নামলো, এতটা বৃষ্টি নামলো তিনি একটু অবাক হয়ে গেছেন। তার কাছে একটা বালতি ছিল, এবং তার বালতি এবং তার সেই রেইনকোট ইত্যাদি ইত্যাদি ছিল, আর হাতে ছিপ ছিল। তিনি সেই বালতির মাঝেই তার জিনিসপত্র রেখেছিলেন, মাছের খাবার ইত্যাদি ইত্যাদি। তো তিনি দ্রুত তাড়াতাড়ি একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার রেইনকোটটা পরলেন, পরে তার ছাতা বের করলেন, তার ছাতা বের করে রেইনকোট পরে বালতি নিয়ে তিনি ছিপ নিয়ে একবার ভাবছিলেন তিনি হাঁটা দেবেন কিনা, কারণ তিনি যে যাচ্ছেন প্রচন্ড বর্ষণ হচ্ছে, মধ্যে মুহুর্মুহ বজ্রপাত পড়ছে। একবার চিন্তা করছেন যে তিনি চলে যাবেন কিনা, আবার ভাবছেন যে মোড়ে তো বন্ধু দাঁড়িয়ে থাকার কথা, তার কি অবস্থা। এগুলো ভাবতে ভাবতে তিনি হেঁটে গেলেন তার সেই মোড়ের দিকে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং এলাকা সম্পূর্ণ কোয়াইট, তারা যে জায়গাটা থাকতো ওই জায়গাটা সন্ধ্যার পর প্রায় দেরি হয়ে যেত, মানুষজনের চলাচলই হতো না। তো হেঁটে তিনি সেই মোড়ের কাছে আসলেন, তার বন্ধু নেই। তো তিনি চিন্তা করলেন বন্ধুর বাসার নিচে যাবেন নাকি। তো হাঁটা ধরলেন, তার বন্ধু থাকতো কাছাকাছি। তো সেখানে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এক সময় তিনি বন্ধুর বাসার কাছে পৌঁছে দেখলেন যে বন্ধু ওখানে নেই, বাসার সামনেও নেই। তো তিনি যখনই বন্ধুর বাসায় ঢুকবেন, এই সময় চারিদিক নিকশ কালো অন্ধকার করে বিদ্যুৎ চলে গেল। পুরা এলাকাটা একদম ডার্ক, এর মাঝে বৃষ্টি হচ্ছে। তো তিনি একটু অকওয়ার্ড একটা পজিশনে পড়লেন যে আমি কি এখন এখানে ঢুকবো, বন্ধুর বাসায় যাব, নাকি আমি বাসায় চলে যাব। বৃষ্টিতে ঝুম হচ্ছে, তো এবং ওনার গায়ে রেইনকোট, এর মাঝে চরম বৃষ্টি হচ্ছে, এবং তিনি একবার চিন্তা করলেন যে আমি কি ব্যাক করব। তার মাঝে মনে হচ্ছিল ব্যাক করার, কিন্তু কোনো একটা নেশা তাকে ওই দিন পেয়ে বসছে। তিনি চিন্তা করলেন যে না, আমি আজকে মাছ ধরবো, বৃষ্টির মাঝে মাছ ধরবো। আর বন্ধুর উপর তার খুব রাগ হলো যে এরকম নরম ধরম মানুষ, যার মাঝে কোনো অ্যাডভেঞ্চার নাই ইত্যাদি ইত্যাদি, ও না আসলে কিছুই করার নেই। তিনি হাঁটা দিলেন, তিনি হেঁটে 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 চলে গেলেন সেই জায়গাটায়, এবং যেই জায়গাতে তিনি ঢোকেন মোটামুটি যেই জায়গায় তিনি মোটামুটি বেশ একটা জায়গা করে ফেলেছেন, যেই জায়গায় উনি বসেন,
ওই জায়গাটাতেই মাছার মধ্যে বসেন তিনি। তো তিনি সেই গাছগাছালি কাজে যখন যাচ্ছেন তখন কিন্তু সেই জায়গায় সেরকম ভাবে যাতায়াতের ব্যবস্থাটা ওরকম ছিল না। এখন আমরা দেখতে পাই যে মানে অনেক জায়গায় রাস্তা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। এখনকার যে প্রেক্ষাপট সেরকম ছিল না, তখনকার ঢাকা শহরের অনেক জায়গায় একটু অন্যরকম ছিল। তো তিনি হেঁটে গেলেন, তখন যে দেখলেন গাছগাছালি দূরে এবং বিদ্যুৎ যেহেতু নাই, অন্ধকার লাগছে এবং সেই বেশ খানিকটা দূর থেকে রাস্তার কিছু আলো চোখে পড়ছে, মানে ওই পাশে রাস্তা আছে সেখানে, কিন্তু সেগুলো মানে খুব মানে ব্রাইট না, খুব ব্রাইট ভাবে আসছে না। তো তার কাছে একটু একটু অস্বস্তি লাগলো। হেঁটে হেঁটে গেলেন তিনি, গাছগাছালি দেখলেন এবং তার মাঝ দিয়ে গেলেন, দেখলেন যে জায়গা যে যাচ্ছেন সেই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, মানে তার যে তিনি যে পায়ে যে একটা রাবারের জুতা পরে আসছে সেটা মোটামুটি ডুবে যাচ্ছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেলেন তিনি, চলে গিয়ে দেখলেন যে সেই যে তার যেই মাচাতে তিনি বসতেন সেই মাচাটার আরো এই সাইডে পানি চলে আসছে। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু সাধারণত মানুষ এই ধরনের মাছ ধরার প্রশ্নই আসে না, বা তার মাথায়ও কাজ করতো না, কি তাকে মনে হয় দিন পাগল পেয়ে বসছে এরকম একটা ব্যাপার। সামথিং মানে তার মাথার মধ্যে স্ট্রাইক করছে যে তিনি ওখানে বসবেন। তিনি গেলেন, যে তিনি তার সাথে ওই ইসের মধ্যে তার যে বালতি ছিল সেই বালতির মধ্যে বড় একটা তারপলিন ছিল, মানে একটা ভাঁজ করা তারপলিন, সেটাকে তিনি মোটামুটি মাচানের এই পাশ থেকে এই পাশে দুটো খুঁটি ছিল, খুঁটির সাথে টানিয়ে দিলেন। টানিয়ে দিয়ে দেখলেন যে এই পাশে বৃষ্টি মোটামুটি কমে গেছে, তখন যতটুকুই ধরছে তারপলিনে আটকা পড়ছে। তো তিনি ওইগুলোর সাথে টানিয়ে দিয়ে তিনি বসলেন ওইখানে। মোটামুটি একটা 3 কোণা একটা শেল্টার টাইপের হয়েছে তার মাথার উপরে। তো তিনি সেখানে বসে এই টিপ টিপ বৃষ্টি পটপট পড়ছে, তিনি বেশ এনজয় করছেন। তো তার মাঝেই তিনি বের করলেন তার সাথে থাকা যেই একটা বাতি ছিল, হ্যারিকেন বাতি, সেটা পেঁচানো পলিথিনের ব্যাগে, সেটাও বের করলেন। বের করে তিনি সে তিরপলের তলে হ্যারিকেন জ্বালালেন, জ্বালিয়ে সেখানে বসলেন এবং তিনি মনে করলেন যে তিনি একটা মানে প্রচন্ড আনন্দের মধ্যে আছেন। তার কাছে মনে হলো যে আজকে তো পিকনিক, মানে কঠিন পিকনিক, কারণ চারিদিক অন্ধকার এবং বৃষ্টি পড়ছে, পটপট পটপট করে বৃষ্টি পড়ছে চারিদিকে, এবং মাঝে মাঝে গুড়গুড় করে বাজ ডাকছে। আর যখন বাজ ডাকে তার আগে বিদ্যুৎ চমকায়, তাতে চারিদিক আলোকিত হয়ে যায়। তিনি মোটামুটি বেশ এনজয় করছেন। এই অবস্থায় তিনি তার ছিপ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে গেলেন যে আমি এখন ফেলবো আর কি। তো অতটুকু শেল্টারের মধ্যে বসেই তিনি প্রিপারেশন নিলেন এবং তার আশেপাশে কিন্তু পেছনে গাছপালা, শুধু গাছপালা, মানে অনেকগুলো বড় বড় সব গাছে ছেয়ে আছে আশেপাশে পিছনের অঞ্চলটা, এবং সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে গাছগাছালির ওই পারে রাস্তা। এখান দিয়ে রাতের বেলা সাধারণত গাড়ি ঘোড়াও খুব কম চলতো, মানে আসতোই না। তো তিনি মোটামুটি বুঝতে পারলেন উনি একা, এবং উনি একটু চোখ বোলালেন আশেপাশে, দেখলেন কোনো মাচাতেই কোনো মানুষ নাই, মানে কোনো মাচাতেই মানে কোনো মানুষের মানে অবস্থা নাই। তো তিনি সুন্দর করে সেখানে বসে তার বড়শি রেডি করলেন, করে তিনি বড়শি ফেললেন সেই বৃষ্টির পানিতেই, পটপট করে বৃষ্টি পড়ছে পানিতে, সেখানে বড়শি ফেলে তিনি বসলেন। তো বসে তিনি অপেক্ষা করছেন যে কোনো মাছ আদার খায় কিনা। তো বেশ খানিকক্ষণ বসার পরে কিন্তু তিনি দেখলেন যে তার ফতনা রয়েছে এবং তার টান পড়েছে বড়শিতে। তিনি সুন্দর খেলানো শুরু করলেন এবং প্রথমেই তিনি পেয়ে গেলেন যে দেখলেন যে বেশ মোটামুটি ভালো সাইজেরই নড়াচড়া হচ্ছে। তো তিনি টানতে বড়শি খেলে তারপর যখন তিনি কাছে আনলেন, তিনি দেখলেন তার কাছে নেট ছিল, নেট দিয়ে টেনে তিনি দেখলেন যে একটা বেশ বড় সাইজের একটা মাছ উঠেছে, তেলাপিয়া। তো তিনি সেটাকে মানে খুব খুশি হয়ে গেলেন, খুবই খুশি হয়ে গেলেন। তিনি সেটা তুলে ফেললেন সেই নেট দিয়ে, এবং ছটফট ছটফট করছিল মাছ, এবং তার কাছে মানে তিনি আর আসলে বৃষ্টি এখন আর কিছুই মনে করছেন না। তিনি চিন্তা করছেন এই বৃষ্টিতে শুধু আমার এই যে ল্যাম্প বেঁচে থাকলেই হলো, আর আমার বাকি সরঞ্জাম আমি বালতিতে কোনোভাবে নিয়ে মাছ নিয়ে চলে যাব, অসুবিধা নেই। তো তিনি মাছ উঠালেন, তার বালতির মধ্যে মাছ লাফাচ্ছে, পটপট করে লাফাচ্ছে, কঠিন অবস্থা, আবার বড়শি ফেললেন। তো এরকম তিনি কয়েকটা মাছ কিন্তু পেলেন কিছুক্ষণ এরকম বড়শি ফেলেই। তো তারপরে মোটামুটি একটা পজ, তিনি ধূমপান করলেন, ধূমপান করে আবার তিনি বড়শি ফেললেন, এবং বড়শি ফেলে তিনি অনেকক্ষণ বসে আছেন। তো অনেকক্ষণ মানে তিনি এরকমই করার পরে বসে থাকার পরে তখন দেখছেন যে বৃষ্টি প্রায় থেমে গেছে, হালকা ঠান্ডা বাতাস বইছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ কোনো মাছের খবর নেই, মানে মাছ আর খাচ্ছে না। তো উনি একটু বিরক্ত হয়ে গেলেন। এদিকে যে মাছগুলো ওনার বালতিতে আছে সেগুলো কিন্তু লাফাচ্ছে, পটপট পটপট করে লাফাচ্ছে, এবং তিনি ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন। আশেপাশে কিন্তু কোনো মানুষজন নাই, ঝিঝি পোকা ডাকছে। তখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই, শহরের একটা জায়গায় কিন্তু। তো বসে আছেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে তার বড়শি টান খেলো, এবং তিনি অনেক খেলা শুরু করলেন, বড়শি নিয়ে নাড়ছেন, মনে হলো ভালো একটা মাছ ওঠার কথা। তো অনেকক্ষণ তিনি এই টানা হেঁচড়া করার পরে তার এখানে একটা মাছ উঠলো। ইটস এ ক্যাটফিশ, একটা ক্যাটফিশ উঠলো, বেশ বড়।
তো তিনি একটু অবাক হলেন, কারণ সাধারণত এই ধরনের সময় উনি এই ধরনের ক্যাটফিশ মানে এই সময় আর কি সাধারণত উনি ক্যাটফিশ পান নাই খুব একটা। তো ওনার কাছে একটু অবাক লাগলো, বেশ বড় সাইজের ক্যাটফিশ। তো উনি এটাকে তুললেন, সেখানে তুলে তিনি সেই তার নেট দিয়ে, নেট ভালো মোচড়া হচ্ছিল। আপনারা জানেন যে এই শিং মাগুর যে গোত্রের মাছ, এগুলোর শক্তি অনেক বেশি থাকে। তো উনি সেটাকে ফেললেন, ফেলে চিন্তা করলেন যে এতক্ষণে তার নিজেও ভিজে গেছেন, অনেকটাই ভিজে গেছেন, বৃষ্টিতে খুব একটা শেল্টার পান নাই। তিনি চিন্তা করলেন যে মানে আসলে আমার আসলে এখন সময় হয়েছে, মানে একটা মানে গ্যাপ দিই, আর এখন টাইম নেই, আমি এখন গ্যাপ দিই। তো তিনি মোটামুটি চিন্তা করছেন সব গুটিয়ে নেবেন, তারপলিনটা গুটালেন। তো যখন তিনি তারপলিন গুটাইছেন, তার কাছে মনে হলো কেমন একটা সোটা গন্ধের মতো লাগলো, হঠাৎ করে আসলো নাকের মধ্যে, এক গাদা বাড়ি মারলো পাশে, বাজে একটা গন্ধ, পচা টাইপের একটা গন্ধ বাড়ি মারলো। তো যখন পচা গন্ধটা বাড়ি মারলো, তিনি মনে করলো কোত্থেকে আসছে গন্ধ, নাক কুচকায় নিলেন। তো কিছু তো দেখা যাচ্ছে না আশেপাশে। হ্যারিকেনটা একটু সামনে বাড়িয়ে ধরেছেন তিনি। সামনে যখন হ্যারিকেনটা বাড়িয়ে ধরেছেন, তখন দেখছেন যে পানিতে তার সামনে একটা আলোড়ন হচ্ছে বড় রকমের। তো তিনি চিন্তা করলেন যে এখানে কি বড় মাছ টাছ আছে নাকি। তিনি একবার ভাবছিলেন যে আবার তিনি বড়শি ফেলবেন কিনা। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে সেই পানির সামনে যে জায়গাতে আলোড়নটা হচ্ছিল, সেখানে ভুস করে একটা বাবলের মতো উঠলো, মানে একটা বেশ বড় বাবল, লাইক উঠে যদি পানিটা ফস করে উঠে আবার বসে যায়, এরকম একটা অবস্থা। হুস করে একটা বড় বাবলের মতো উঠলো, এবং তারপরে আশ্চর্যজনক ভাবে তার যে হ্যারিকেনটা জ্বলছিল, সেই হ্যারিকেনটা ভিতরে টিম টিম করতে করতে নিভে গেল। মনে হলো, হঠাৎ করে ওনাকে মনে হলো যে অন্ধকার গ্রাস করে ফেলছে, এবং তার কাছে কেমন মানে খারাপ লাগা শুরু করলো যে একটা পচা গন্ধ তিনি পেয়েছেন। এবং তিনি আসলে যেহেতু মাছ ধরেন, তার কিন্তু নানা রকম অভিজ্ঞতা আছে, তিনি একটু চিন্তায় পড়লেন যে ব্যাপারটা আসলে ভালো কিছু নাও হতে পারে। তো তিনি আস্তে করে তাড়াতাড়ি যে হ্যারিকেনটা নিভে গেছিল ওইটা জ্বালানোর চিন্তা করলেন না, তিনি তাড়াতাড়ি সবকিছু আবার ঢুকায় ফেলা শুরু করলেন তার এক্সট্রা ইসের মধ্যে। তো এগুলো ঢুকিয়ে তিনি তাড়াতাড়ি মাছের বালতিতে মাছ আছে, সেই মাছগুলোকে ঢেকেছেন তার পলিন দিয়ে। এভাবে করে তিনি মানে সবকিছু একসাথে করে তিনি রওনা দিলেন তার বড়শি নিয়ে, তাড়াতাড়ি প্যাচ প্যাচ করে খাতাতে পা দিলেন। এবং তিনি যখন নাকি ওই গাছের ফাঁক দিয়ে আসছেন, হঠাৎ করে তার কাছে মনে হয়েছে যে কয়েকটা গাছের পাশ থেকে মানে ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে, ওই জায়গাটা রাস্তা এবং গাছের মাঝখান দিয়ে মনে হলো যে ঠিক মানে জায়গাটা পরিষ্কার না, কাইন্ড অফ ট্রান্সপারেন্ট টাইপের কোনো কিছু নড়াচড়া করছে। মনে হচ্ছে যে আমরা যেরকম মরিচিকা দেখি, আপনারা কঠিন এই যে ইসের দিকে তাকিয়ে থাকলে, আগুনের দিকে তাকিয়ে থাকলে দেখবেন আগুনের উপরে এক ধরনের গ্যাসিও ওড়ে, অথবা যদি রাস্তায় তাকিয়ে থাকেন প্রচন্ড লাইক যখন প্রচন্ড হিট হয় রাস্তার মাঝে, দেখবেন পিচের উপরে কিছু একটা ভেসে উঠতে থাকে, যেটাকে মরিচিকা বলি আমরা। সো সেই রকম মরিচিকার মতো সেরকম যে অস্পষ্ট একটা ট্রান্সপারেন্ট কিছু একটা মনে হলো নড়ছে সেখানে। তো উনি একটু থতমত খেয়ে গেলেন। তিনি একবার ভাবলেন যে আমি এদিক দিয়ে যাবো কিনা। তো তিনি ওইটা চিন্তা করে তিনি আবার ঘুরে ওই দিক দিয়ে না দিয়ে আরেকটু এই পাশ থেকে তিনি বেরোলেন। বেরিয়ে যাচ্ছেন, একদম চলে আসছেন তিনি ঠিক যেই মেন রাস্তায় উঠে গেছেন। মেন রাস্তা বলতে আর কি যেই মানে ওই লেকের পাশ থেকে বেরোনোর জন্য যে রাস্তা, সেখানে উঠে যাচ্ছেন তিনি। অন্ধকার, খুবই আশ্চর্যজনক ভাবে তিনি খেয়াল করলেন তখনও বিদ্যুৎ আসে নাই। আর একটা আজব ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ যখন থাকেও তখনও কিন্তু বেশ অন্ধকার থাকে যে এলাকাটা তিনি থাকেন। তো তিনি চিন্তা করলেন যে আমি সরাসরি হাঁটা দেই, আমি যেহেতু একটু এই পাশ থেকে বেরিয়েছি, হাঁটা দিয়ে বাসায় চলে যাব। তো এরকম ভেবে যখন হাঁটতেছেন, মাত্র তিনি মনে হয় 8-10 পা গেছেন, এই সময় আবার প্রচন্ড বৃষ্টি শুরু হলো। মানে ফার্স্টে কয়েক ফোঁটা পটপট পড়ে তারপর আবার শুরু হলো প্রচন্ড বৃষ্টি। তো উনি এবার গায়ে রেনকোটও দেন নাই, এবং জিনিসপত্রগুলো এমন ভাবে তিনি গুছাইছিলেন যে তার কাছে আসলে জিনিসটা মনে হচ্ছে যে ঠিক মতো হয়নি। তো তিনি হেঁটে দ্রুত হাঁটলেন, হেঁটে চিন্তা করলেন যে তার আরেক বন্ধু আছে, তার বাসা কাছে এখানে। তো চিন্তা করলেন যে আমি সেই বন্ধুর বাসায় যাই, সেই বন্ধুর বাসায় গিয়ে দেখি ও আছে নাকি, একটু ডাক দেই, কথা বলি, এরকম একটা অবস্থা। তো সেই বন্ধুর বাসার গেটে যখন তিনি আসছেন, দেখলেন যে গেটের মধ্যে দারোয়ান নাই। গেটে দারোয়ান থাকে সবসময়, দারোয়ান নাই, এবং গেটের উপরে সেই হুড়কো দেওয়া আছে, হুড়কো লাগানো, এবং বাসার ভেতরটা তো এমনি কারেন্ট নেই, ওদিকে অন্ধকার লাগতেছে পুরো। তো একবার ভাবলেন যে তিনি ঢুকবেন কিনা। তো যেহেতু দারোয়ান নাই, এভাবে ঢুকবেন তিনি, তার হাতে বালতি, ভাবলেন যে আমার এই বৃষ্টির থেকে তো বাঁচতে হবে। আরেকবার ভাবছেন যে আমি হেঁটে চলে যাই বাসার দিকে। কি মনে করে তিনি গেটটা হুড়কোটা খুলে তিনি ঢুকলেন, ঢুকে তিনি হাঁটা ধরলেন সামনের দিকে। তো হেঁটে তিনি তাদের বাসার সামনে, তখনকার যে বাসাগুলো ছিল, এখন তো সব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়েছে, তখন ছিল অ্যাকচুয়ালি সেগুলো টাউন হোম টাইপের।
লাইক বাসার সামনে একটু লন থাকতো, তারপরে 2 তলা বাড়ি বা 3 তলা বাড়ি এরকম হতো। তো তার বন্ধুর বাসাটা ছিল 2 তলা বাড়ি, তো লনের মতো করা ছিল। তো তিনি ওই লন দিয়ে হেঁটে যাচ্ছেন, তো লনটা পার হয়েছেন। যখনই তিনি ওদের একটা ছোট গাড়ি বারান্দার মতো ছিল, সেই গাড়ি বারান্দার কাছে আসছে, তখনই তার মনে হলো যে তার সামনে যে ট্রান্সপারেন্ট কিছু একটা চলে গেল। ট্রান্সপারেন্ট বলতে মানে ওই যে সেই রকম মানে একটা মরিচিকার মতো কিছু একটা সরে গেল সেখান থেকে। মানে জিনিসটা অ্যাজ ইফ মানে আলো আধারির মাঝে কিছু একটা মুভ করে গেছে। তো তিনি তার হঠাৎ করে একটু কেমন অস্বস্তি লাগলো। তারপরও তিনি হেঁটে ঢুকলেন গাড়ি বারান্দা দিয়ে, ঢুকে মেন দরজায় ঢুকলেন। তার বন্ধু থাকে 2 তলায়, তো তিনি আস্তে করে হেঁটে সিঁড়ির দিকে গেলেন। তো সিঁড়িতে গিয়ে যখন তিনি পা রাখবেন প্রথম সিঁড়িতে, তার হঠাৎ মনে হচ্ছে যে তার যে সামনে যে ল্যান্ডিংটা, তার যে সামনে যে ল্যান্ডিংটা মানে ফার্স্ট ল্যান্ডিং যেটা, মনে হচ্ছে সেখানে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে স্পষ্ট ফিল করতেছে যে সেখানে কিছু একটা বসে আছে, কিছু একটা সেখানে বসা তিনি বুঝতে পারছেন যে, এবং তার মন থেকে কেন জানি ফিল হচ্ছে যে এই অন্ধকারে জিনিসটা বসে আছে সেটা মানে তার দিকেই তাকিয়ে আছে এবং তার গায়ে লাফিয়ে উঠবে এরকম একটা ব্যাপার স্যাপার তার কাছে এরকম লাগছে। এবং তিনি মানে প্রচন্ড রকমের অস্বস্তি ফিল করা শুরু করলেন। তিনি মানে ভয় পেয়ে গেলেন, মানে মোটামুটি ভয় পেয়ে গেলেন। তো তিনি একবার ভাবছেন উঠবেন কিনা। তিনি যখন নাকি 2টো সিঁড়ি টপকেছেন, প্রথম সেকেন্ড 2টো সিঁড়ি টপকেছেন, তখন তিনি একটা কিচকিচে গলার শব্দ পেলেন, এবং মানে শব্দটা খুবই ভয়ঙ্কর ছিল। আসলে তিনি এটা ব্যাখ্যা করার মতন একটা ভয়ঙ্কর শব্দ পেলেন, কিচকিচে গলার শব্দ, এবং একটা বোটকা বিচ্ছিরি পচা গন্ধ ওই জায়গাটাতে। এবং সেই শব্দটা তিনি আসলে মেজবা লিখেছে যে এটা ব্যাখ্যা করার মতো না, খুবই মানে বাজে একটা মানে চিকন স্বরের একটা শব্দ বিচ্ছিরি সেখানে। তিনি শুনলেন পচা একটা গন্ধ। তো মেজবার বাবা তারপরে থেমে দাঁড়ান কিছুক্ষণ এবং তিনি আবার ওঠা শুরু করলেন। তিনি যখন নাকি আরো 1-2টো সিঁড়ি টপকেছেন, এই সময় প্রচন্ড একটা দমকা হাওয়ার মতো তার উপরে আছড়ে পড়লো। মনে হলো যে একটা বাতাস, প্রচন্ড ফোর্স একটা বাতাস, এবং বাতাসটার মধ্যে চরম দুর্গন্ধ ছিল। দুর্গন্ধ যেহেতু একটা বাতাস তার গায়ে আছড়ে পড়লো, এবং তিনি এই বাতাসে এতটাই টালমাটাল হলেন যে তার হাত থেকে যে বালতিটা ছিল, বালতি ঠাস করে পড়ে গেল। বালতি পড়েছে যে শব্দ হয়েছে, এবং তিনিও পা পিছলে পড়ে গেলেন সিঁড়ি থেকে। তিনিও আর রাখতে পারলেন না। তো এই যে ধুরমুর শব্দ হলো, সে বাসার ভেতর থেকে, তার বন্ধুর বাসার ভেতর থেকে মানুষজন শব্দগুলো কে কে সিঁড়ির মধ্যে। তো তারা গেট খুলে বেরোলো বাসার বাইরে, এবং তাদের হাতে তখনকার সময় যে মোমবাতি আর ইত্যাদি ছিল, এরকম বাতি ধরা ছিল। তারা এসে মেজবার বাবা পড়ে গিয়ে তিনি প্রায় জ্ঞান হারানোর মতো দশা হয়েছিল, কারণ তিনি চোখে ঝাপসা দেখছিলেন, তার আর কিছু মনে নাই। তিনি শুধু ঝাপসা ভাবে দেখেছিলেন যে তার সামনে মানুষজন কয়েকজন মোমবাতি হাতে। যাই হোক, তার যখন জ্ঞান ফিরেছিল তিনি তখন তার বন্ধুর বাসায়, এবং তার বন্ধুর বাসায় তারা তাকে বসিয়েছে, ই করেছে, তার হাতের সেই তার জিনিসপত্রগুলো ওখান থেকে তারা কালেক্ট করেছে। মেজবার বাবা শুধু জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল, আমি কিভাবে পড়লাম। তার বন্ধুর বাসায় তার বন্ধু এবং আরো মানুষ যারা ছিল তারা বললো যে আমাদেরও তো এই প্রশ্ন, আপনি কিভাবে পড়লেন এখানে। তো তার বন্ধু বলল যে কি হয়েছে, তখন সে বলল যে এরকম। তো তার বন্ধু তাকে বলল যে আসলে তোমার তো এরকম যাওয়াই উচিত হয় নাই, আর এরকম হওয়ার মতো কি আছে বুঝলাম না, হতে পারে কোনো খারাপ বাতাস বা কিছু। যাই হোক, তার জিনিসপত্রের মধ্যে আশ্চর্যের ব্যাপার যে ওনার যে মাছের বালতির মধ্যে মাছ ছিল, তিনি কিন্তু কয়েকটা বড় বড় তেলাপিয়া পেয়েছিলেন এবং একটা ক্যাটফিশ মানে বড় মাগুর মাছ, সেগুলোর কিছুই কিন্তু তার বালতিতে ছিল না। তার বালতিটা ছিল পুরা খালি, এবং পুরা খালি বালতি তার ওখানে। এবং সেই হয়তো বোঝা যায় যে এখানে একসময় মাছ ছিল, বালতির মধ্যে মাছ রাখা হয়েছিল, কিন্তু বালতির মধ্যে কোনো মাছ পান নাই তারা। এমনকি তিনি মাছ ধরার জন্য ছোট বেট নিয়ে গেছিল, সেগুলো ছিল না সেখানে। খুবই আশ্চর্য একটা ব্যাপার। এটা কিন্তু মাত্র কয়েক মিনিটের। তারা বলেছে যে এই শব্দ শুনে যখন তার বন্ধুরা বের হয় সিঁড়ি দিয়ে নিচে আসে, এসে দেখে যে মেজবার আব্বা পড়ে আছে, তখন দ্রুত তারা নেমে আসে এবং এসে তাকে উঠায় এবং তার বালতি টালতি যা যা আছে, এবং মেজবার আব্বার সেখান থেকে মাছ হারিয়ে কোথায় যাওয়ার উপায় নেই, কারণ সামনে পাকা কিন্তু জায়গাটা, নিচের পুরো জায়গাটা পাকা এবং কোনো ফাঁক ফোকর কিচ্ছু নাই আশেপাশে, একটা ড্রেন বা কিছু চলে যাওয়ার মতো এরকম কিছুই নেই। সামনেই হচ্ছে গাড়ি বারান্দা, তারপর লন, সুতরাং সেখানে কিছুই নেই। এবং মেজবার আব্বা বারবার বলছিলেন যে আপনারা একটু দেখেন আমার মাছ কোথাও পান নাকি, বলে কোনো মাছই নেই সেখানে। এবং যাই হোক, তারপর ওনার ওই দিন তারা কিছুক্ষণ শুশ্রূষা করে তারপর পরে কারেন্ট আসে ওই দিন।
কারেন্ট আসলে মেজবাদের বাসায় খবর দেওয়া হয়। মেজবার মা ড্রাইভার পাঠিয়ে দেয় এবং ওনাকে নিয়ে যায় বাসায় নেওয়ার পরে দেখা যায় যে ওনার শরীরটা ওই দিন খুব খারাপ ছিল এবং উনি এরপর কয়দিন খুব ভয় পেতেন। ভয়টা পেতেন সম্ভবত ওনার মূল ব্যাপারটা ছিল উনি যখন রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে চাইতেন তখনই তার কাছে মনে হতো বাথরুমে কিছু একটা বসে আছে তার জন্য, এরকম একটা ফিলিংস। তো তারপরে মেজবার আম্মা তার মামা একজন ছিল, তারা একজন হুজুর ছিলেন, তাকে এনে মেজবার বাবাকে ঝাড়ানো হয়। তো সেদিন সেই হুজুর বলেন যে মেজবার আব্বার বাতাস লেগেছিল এবং বাতাস মানে খারাপ জিনিস এসছিল তার সাথে মাছ শিকারের সাথে সাথে, এবং তার উপরে খারাপ জিনিসের নজর আছে কারণ তিনি এরকম রাত বিরাতে মাছ ধরেন। তাকে নিষেধ করে দেন যে ওই জায়গাটায় জানি তিনি আর না যান মাছ ধরতে। এবং মেজবার বাবা তারপর থেকে আর রাতের বেলা মানে সচরাচর যেত না আর কি, সাথে সঙ্গী সাথী না থাকলে মাছ ধরতে তিনি যেতেনই না একদম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আমরা আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। আমরা সর্বপ্রথম যে ঘটনাটি আপনাদেরকে শুনিয়েছি সেটি ছিল একটি আয়না, ভয়ানক একটি আয়না নিয়ে ঘটনা, এবং এই ঘটনাটি সহ আজকের এপিসোডে আমরা বেশ কয়েকটি গ্রামের ঘটনা, হাসপাতালের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা এবং সব থেকে আপনাদের পছন্দ গ্রামের ভয়ানক যে ভৌতিক ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো কিন্তু সব থেকে বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শোনার পর আপনাদের এখন কি মনে হচ্ছে আমাদের আজকের এপিসোডের সব থেকে ভয়ানক কোন ঘটনাটি ছিল সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা কিন্তু প্রতি রাত্র 10টার সময় এইরকম বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো, বাছাই করা সেরা ইমেল ঘটনাগুলো একত্রিত করে এপিসোড আকারে শুধুমাত্র আপনাদের জন্য আপলোড করে থাকি। আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর চ্যানেলটি ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি হরহর, অনেক বেশি মিস্টোরিয়াস ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এপিসোডগুলো সাজানোর চেষ্টা করি। আর অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন অ্যাম্বুলেন্সের ঘটনা দেওয়া হয়। আমি কিন্তু আমাদের আজকের এই এপিসোডটির মধ্যে সব থেকে ভয়ানক একটি অ্যাম্বুলেন্সের ঘটনা দিয়েছি। আপনারা এপিসোডটি যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে হয়তো সেই ঘটনাটি শুনেছেন, এবং ভূতের যে ঘটনাগুলো ছিল এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, কোন ঘটনাটি সব থেকে বেশি ভয়ানক ছিল সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর দর্শক, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের কাছে শুনিয়েছেন আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কার ঘটনাটি সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু জানাবেন। আর আপনি যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, আপনি যদি অনেকগুলো হরহর ঘটনা, বাছাই করা সেরা ঘটনা শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখনই আমাদের চ্যানেলে চলে যান, আমাদের চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করে আসতে পারেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন বা চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আমি শাকিল আহমেদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।